নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলা এবং আজ সাফ কথায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি ফিরে দেখা 2025। অর্থাৎ এই বছর আপনার কেমন কাটলো, কি কি ঘটনা ঘটলো, সমস্তটাই কিন্তু রিক্যাপ হিসেবে বা রিকালেকশন হিসেবে আজ আমরা দেখব, আলোচনা করব। এবং বিশিষ্টরা আজ আমাদের সঙ্গে রয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে স্টুডিওতেও রয়েছেন বিশিষ্টরা। আর প্রথমেই আমি পরিচয় করানোর আগে আপনাদের যদি বলি যে 2025 শেষে এবার 2026-এর আবাহন বর্ষবরণ উদযাপনে এবং একেবারে কোমর বাঁধছে অকল্যান্ড থেকে অসম। 25-এর তিক্ততা ভুলে 26-এর মিষ্টতাকে বরণ করছেন সকলে। শীতল প্রবাহে গায়ে যখন গরম জামা, তখন ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোলার্ধ। কিন্তু শাস্ত্র মতে 2025 নাকি মঙ্গলের বছর। এই বছর কতটা মঙ্গলময় বা অমঙ্গলে ভরা, সেটাই আমরা ফিরে দেখব আজকের ফিরে দেখা 2025-এ। আমরা প্রথমেই আলোচনা করার আগে যারা রয়েছেন অতিথিরা প্রত্যেকের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন, প্রথমেই আমার ডান দিকে রয়েছেন জয়ানাথ, বাংলা সাহিত্য সভা অসমের গুয়াহাটি শাখার সাধারণ সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম ভট্টাচার্য, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মী। পার্থদা, আপনাকেও স্বাগত নিউজ লাইভ বাংলার আজকের এই অনুষ্ঠানে। বিশ্বদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, বিশিষ্ট সমাজসেবক। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান ফিরে দেখা 2025-এ। এবং অন্যান্য প্রান্তেও রয়েছেন অতিথিরা। আমি পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে যুক্ত হয়েছেন অনুপ বসু, যিনি ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। অনুপবাবু, আপনাকেও নিউজ লাইভ বাংলার আজকের অনুষ্ঠান ফিরে দেখা 2025-এ স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা থেকে ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিজিৎ দেব, বিশিষ্ট লেখক তথা বুদ্ধিজীবী। আপনাকেও স্বাগত জানাচ্ছি অভিজিৎ বাবু। এবং একই সঙ্গে ত্রিপুরা থেকে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, বিশিষ্ট বুদ্ধিজীবী, আমাদের সঙ্গে এই মুহূর্তে সাফ কথা বা আজকের এই অনুষ্ঠান ফিরে দেখা 2025-এ। আপনাকেও স্বাগত বিশ্বজিৎ বাবু। অর্থাৎ কোথাও গিয়ে আমরা এই আলোচনায় যেহেতু রয়েছি, প্রথমে আমি স্টুডিওর অতিথিদের কাছেই চলে আসব। আর যেহেতু আমাদের সঙ্গে জয়াদি রয়েছে, জয়াদি, আজকের আলোচনা আমরা প্রত্যেকদিন রাজনৈতিক আলোচনা করি, কিন্তু যেহেতু আজ 30শে ডিসেম্বর, আর মাত্র একটি দিন তারপরে 2026-এর জন্য আমরা সবাই অপেক্ষায় রয়েছি। এই গোটা বছরটা আপনাকেই যেহেতু জিজ্ঞেস করছি, আপনার কেমন কাটলো, প্রথমে যদি আপনার কাছে আসি। এটা কি বলবো, মানে ভালো মন্দ দুটো মিলিয়ে কেটেছে বছরটা। সব কিছুই তো মানুষের জীবনে এটাই হয় যে কিছুটা ভালো কিছুটা মন্দ। যেমন 2025টা শুরু হয়েছিল আমাদের হিন্দু শাস্ত্রের, মানে আমাদের সনাতনী শাস্ত্রের যেটা কুম্ভ মেলা, এত বছর মহাকুম্ভ, এটা দিয়ে শুরু হয়েছিল। তো কুম্ভ মেলাটা তো আমাদের জন্য ভীষণ একটা পবিত্র জিনিস, সেটা হয়েছে খুব ভালো একটা জিনিস। কিন্তু সেখানেও একটা দুর্ঘটনাও ঘটেছে, অনেক তীর্থযাত্রীরা পদপিষ্ট হয়েছেন। সেটা যেমন ভালোও ছিল, তার মধ্যে কিছুটা দুঃখেরও ছিল। আর আরও কি অনেক ভালো ভালো জিনিসের মাঝখানে সবচেয়ে বেশি দুঃখ হয়েছে, যেমন আমরা আমাদের আসামের একজন সম্পদকে হারিয়েছি, আমাদের জুবিনদাকে আমরা হারিয়েছি। এটা এত বড় একটা ক্ষতি আমাদের পুরো পৃথিবীর জন্য বলবো, পুরো ভারতবর্ষের, আসামের তো বটেই। তার মধ্যে থেকে একটা কথা আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে জুবিন গার্গ মারা যাওয়ার পরে আসামের মানুষ দেখিয়ে দিয়েছে পৃথিবীকে, একটা উদাহরণ তৈরি করেছে শিল্পীকে কিভাবে সম্মান করতে হয়। সাংঘাতিকভাবে এটা বিশ্বের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার আমার মনে হয়, যে শিল্পীকে কিভাবে সম্মান করতে হয়। আর তাছাড়া বেশ কেটেছে এইসব অনেক কিছু। আপনার সুনিতা উইলিয়াম, শুভ্রাংশু, কি ছিল ওর নামটা, ওরা সব মহাকাশ, সুনিতা উইলিয়াম, শুভ্রাংশু শুক্লা, দুজন, ওরা যে মহাকাশ অভিযানের থেকে ওরা এত বড় একটা অ্যাচিভমেন্ট। কিছুদিন আগে অরুণাচলে একটা বিশাল জলবিদ্যুৎ প্রকল্প যেটা শুরু হয়েছে, এগুলো আমাদের প্রাপ্তি, অনেক কিছু প্রাপ্তি। এবার ক্রিকেটে মহিলা ক্রিকেটার, তারপর বিশেষভাবে সক্ষম যারা মহিলা, তারাও খেলায় ক্রিকেটে, এইগুলো জিনিস আমাদের অনেক কিছু প্রাপ্তি আছে। তারপর আপনার আরও কিছু, তার মধ্যে দুঃখেরও কিছু আছে, যেমন আমাদের প্লেন ক্রেশটা হয়েছিল আহমেদাবাদে যে প্লেন ক্রেশ হয়েছিল। তারপর বেঙ্গালুরুতে যে খেলার পরে, IPL এর পরে এতগুলো মানুষ পদপিষ্ট হয়ে চলে গেল। এই জিনিসগুলো থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, যে সবকিছুর মধ্যে একটা সৌন্দর্য বজিয়ে রেখে
আমরা করতে যেতে পারি, সেটাই আর কি। একদমই তাই। অর্থাৎ ভালো মন্দ মিলিয়ে এই বছরটা এরকমই সবারই কেটেছে। আমি চলে আসবো পার্থদার কাছে। পার্থদা, প্রথমেই যদি আপনার কাছে আসি, এই বছরটা অনেকেরই আমরা দেখেছি একটা রোলার কোস্টারের মতো গেছে। কারোর জন্য খুব ভালো, বা কারোর জন্য আমরা দেখেছি অনেকেই কিন্তু ইমোশনালি অনেকটাই নিচে ছিলেন। অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক হার্ডওয়ার্ক করছেন তারা, কিন্তু সেই জায়গায় তারা পৌঁছতে পারছেন না, আর্থিক দিকেও হোক, অনেক কিছুই ঘটেছে। যদি আপনাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি, কেমন কাটলো আপনার 2025? ব্যক্তিগত জীবন নিয়ে তো বলতে গেলে যে আমি বলবো সেটা সম্পূর্ণ ব্যক্তিগত, যে আমার মেয়ের বিয়ে হলো ঠিক বছরের শুরুতেই, ফেব্রুয়ারিতে। আর একজন বাবা হিসাবে আমি মনে করি আমার একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমার মেয়ে প্রিয়াঞ্জনা রূপঙ্করের যে এই অপেক্ষার শেষে একটা সুন্দরভাবে যে আমরা দুজন মিলে গেল, সেটা দিয়ে আমি শুরু করব, কারণ এই তৃপ্তিটা আমি বুঝি, এটা দিয়ে শুরু হয়েছে। আর যদি বলো ওভারঅল, যদি আর্থিক দিকের ব্যাপার দিক, শুধু আমার কথা বলবো না, সবার কথাই তুমি যদি বলতে চাই, আমি মনে করি 2025 ইয়ার যদি একটা সাকসেসফুল ইয়ার ভারতবাসীর জন্য বিভিন্ন ক্ষেত্র দিয়ে, তার মধ্যে দেখো জীবনের চলার পথে, সেটা সামাজিক হোক, অর্থনৈতিক হোক, বা যদি দেশ বা আন্তর্জাতিক ক্ষেত্রেই হোক, কিছু বাধা বিপত্তি, কিছু দুর্ঘটনা হবে। তো ভারতবর্ষের ক্ষেত্রে আমি মনে করি এটা ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার। মানে তুমি যদি দেখো এই শতাব্দীতে 2000 পরে যে প্রথম 25টা বছর, তার মধ্যে যদি তুমি কিছু অ্যাচিভমেন্ট দেখো, আমি মনে করি ভারতবর্ষ একটা দুর্দান্ত জায়গাতে, সাথে আমাদের আসাম, যেহেতু আমরা আসামের বাসিন্দা, আসামের কথা বলবোই আমি বিশেষ করে। তো ভারতবর্ষ দেখো পৃথিবীর বৃহত্তম চতুর্থ অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতি ছুঁই ছুঁই করছে। সামরিক শক্তির দিক থেকে দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত এবার 3 নম্বর সামরিক শক্তি, রাশিয়াকেও পিছনে ফেলে। তুমি জিডিপির দিক থেকে দেখো, যেটা ওভারঅল গ্রোথ, ভারতবর্ষ এখন তৃতীয় চতুর্থ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। আর সাথে আমাদের আসাম, একটু আগেই দুদিন আগে আমরা যেটা খবর পেয়েছি, আসামের যেটা ফাইন্যান্সিয়াল গ্রোথ 44%, হাইয়েস্ট ইন দ্য ইন্ডিয়া। তো একজন আসামবাসী হিসেবে আমি গর্বিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে আমরা এই সম্মানটা জানাতেই হবে। আর এই মঞ্চে যখন আমি এসেছি, সম্মানটা জানাতে চাই ওনাকে, যে যেভাবে আমরা আসামে এগিয়ে গেছি এতটা অ্যাডভান্সড হয়েতে, সেটা আমাদের প্রাপ্তি। তো আমি বলতে চাই, সুখ দুঃখের মধ্যেই জীবন। ভারতবর্ষে কিছু ঘটনা ঘটে গেছে, যেরকম আমাদের পেহেলগাঁও কাণ্ডতে যে মৃত্যুগুলো হয়েছিল, আমাদের যাদের ভারতীয়দের হত্যা করা হয়েছিল, তারপরে যেটা ভারতবর্ষ আরেকটা জায়গায় তুমি যদি দেখতে যাও, হত্যার পরে ভারতবর্ষের যে শক্তিশালী রূপটা পৃথিবী দেখতে পেল। একটা এই পৃথিবীতে প্রথম ঘটনা, পারমাণবিক শক্তিধর যেগুলি দেশ আছে, সে দেশগুলোর মধ্যে পাকিস্তানও আছে। কোনো দেশ কোনো পরমাণু শক্তিধর দেশকে আক্রমণ করার সাহস পায়নি, কিন্তু ভারত সেই সাহস দেখিয়েছে। তার জনসাধারণ, তার জন্মভূমির সন্তানদের রক্ষা করার জন্য, বা তার বদলা নেওয়ার জন্য, যেটাও বলতে পারো, যে পাকিস্তানের যে 16টা এয়ারবেস ধ্বংস করে দিয়েছে, এবং কোনো সিটিজেনদের উপর কোনো মানে ধ্বংসাত্মক কোনো প্রভাব না ফেলে, এটা ভারতের যে টেকনোলজি, আমাদের সামরিক শক্তি, আর আমরা বিজ্ঞানের দিক থেকে, সব দিক থেকে যেভাবে এগিয়ে গেছি, সেটা প্রমাণ করে শ্রেষ্ঠত্ব। তো আমি মনে করি 2025 ওভারঅল ভারতবর্ষের জন্য ভালো। আর রাজনৈতিক ক্ষেত্রে যদি দেখতে যাও, যেটা একটা বিশাল চেঞ্জ কিছু এসছে, তো বিহারে নতুনভাবে আবার ইন্ডিয়া শক্তিশালী হয়ে এসছে। আর যেটা আমি সবচাইতে ইম্পর্টেন্ট মনে করি, যে তিরুবনন্তপুরমে যেটা কেরল, সেখানে 40 বছরের বাম শাসিত যেটা জায়গা রাজ্য ছিল, সেখানে এনডিএ এসছে। এটাও একটা আমি বলবো শুভ লক্ষণ, কারণ কোনো রাজনৈতিক দলকে যদি প্রচুর সময় দেওয়া হয় বা বছরের পর বছর রাখা হয়, তাহলে সেক্ষেত্রে উন্নতিটা আটকে যায়। আর আরেকটা কথা আমি বলতেই চাই, জানি না আমি আবার পরে বলতে পারবো কিনা, এই মুহূর্তে যদি দেখতে চাও বাংলাদেশের যেটা অবস্থা পোস্ট হাসিনা, সেখানে যে হিন্দুদের উপর যে ধ্বংসাত্মক বা বিভীষিকাময় অত্যাচার চলছে, রিসেন্টলি যে আমাদের দীপু দাসকে জ্বলন্ত ভাবে অগ্নিদগ্ধ করা হলো, এবং আগুন জ্বালানোর পরে তাকে পেটানো হয়েছে। আর সবচাইতে বড় কথা কি জানো, এই আজকে 11 দিন হয়েছে, 11 দিনে এক একজনকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে হিন্দুকে, প্রতিদিন একজন করে। আজকের খবর আজকেও এসছে। তো এটা একটা প্ল্যান্ড ওয়েতে একটা ক্রাইম হচ্ছে আমাদের হিন্দুদের বিরুদ্ধে। আমি হিন্দুদেরই বলবো, কারণ হিন্দুদের উপরেই অ্যাটাক হচ্ছে।
আর যেটা সবচাইতে বড় দুশ্চিন্তার যেটা ক্যান্সার বলতে পারো, যে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা, এর পশ্চিমবঙ্গ একটা টিউমারের সঙ্গে আমি তুলনা করব, কারণ টিউমার ফেটে গেলে যার ক্যান্সার সেল সারা শরীরে ছড়িয়ে যায়, সে ভারতবর্ষের অবস্থাও সেটাই হবে যদি পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে শান্ত করা না যায়। আর পশ্চিমবঙ্গে যে জেহাদিরা যেভাবে বাংলাদেশের স্টাইলে কাজ চালিয়ে যাচ্ছে, তো ইতিমধ্যে আমরা মনে করি যে এখানে একটা দৃঢ়তর একটা পদক্ষেপ নেওয়া উচিত, বোধ এবার বঙ্গ ওপার বঙ্গ দুটো মিলিয়ে। আমি আবারও আসবো, আলোচনা যেহেতু চলবে, আজকে আমরা একদম বসেছি আড্ডা মারতে বলা যেতে পারে, কারণ আড্ডার সঙ্গে সঙ্গে একই সঙ্গে আমরা আলোচনা করব কি কি ঘটলো। আমি বিশ্বদীপ দার কাছে চলে আসছি। বিশ্বদীপ দা, ব্যক্তিগতভাবে আপনার কেমন কাটলো এই বছর, এবং তার পাশাপাশি আজ যেহেতু আলোচনা, কোন কোন ঘটনাগুলো মনে পড়ছে আজকে 30 তারিখের দিনে? আমার ঘটনা এই বছরে 2025-এ প্রথম মহাকুম্ভের শাহী স্নান দিয়ে শিবরাত্রি দিন আমি আরম্ভ করেছিলাম প্রয়াগরাজে। খুব ভালো কেটেছিল। এবং তুমি তো আগে স্বর্ণালী বলেছ 2025টা হলো মঙ্গল অমঙ্গলের প্রতীক। যেমন 2025 নিউমারোলজিক্যালি বলে 2025, অর্থাৎ যদি আমি অ্যাড করি 2 + 2 + 5 তাহলে হচ্ছে 9। তো 9 হলো মঙ্গল। দিস দ্য মার্স অ্যাচিভমেন্ট এবং ঘটনা দুর্ঘটনা দুটোই খুব স্ট্রংলি এই বছরে আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে মহাকুম্ভ, যেটা ভারতবর্ষের হাজার হাজার বছরের সভ্যতার প্রতীক, এবং 144 বছর পরেই মহাকুম্ভ হয়েছে, সেটাও প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে। সেটাতে শাহী স্নান করতে পেরে আমি এবং আমার পরিবার আমরা নিজেকে সৌভাগ্য একটু চলে যাব, অন্যান্য অতিথিরা রয়েছেন, যেহেতু সবার কাছে সময় এতটা নেই, আমি চলে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে ত্রিপুরা থেকে যুক্ত হয়েছেন অভিজিৎ দেব, বিশিষ্ট লেখক তথা বুদ্ধিজীবী। অভিজিৎ বাবু, প্রথমেই স্বাগত তো জানিয়েছি, তবে 2025 আপনার কেমন কাটলো, আর এই মুহূর্তে কি কি ঘটনা মনে পড়ছে যদি পুরো সালটা আমরা দেখি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্যে। 2025 সবার মতোই ভালো মন্দ মিলিয়েই গেছে, এবং রাষ্ট্র হিসেবে এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে যদি বিবেচনা করি তাহলে দেখব যে হ্যাঁ, আমার রাষ্ট্রটা ঠিক পথে এগিয়ে যাচ্ছে। যেখানে আমরা দেখতে পাই, আলোচনায়ও এসছে, আগের প্যানেলিস্টরা আলোচনা করেছেন, ভারতের একটি উজ্জ্বল এবং শক্তিশালী প্রতিচ্ছবি গোটা বিশ্বের সামনেই ফুটে উঠেছে। সেই বিষয়ে আমি যেতে চাইছি না। আমি ত্রিপুরা আসলে হয় কি জানেন তো, একটা দেশের সামগ্রিক উন্নয়ন তার বিভিন্ন প্রান্ত বা বিভিন্ন রাজ্যের উন্নয়নগুলোকে মিলিয়ে হয়। আমি শুনছিলাম এখানে অন্যান্য আগের প্যানেলিস্টরা বলছিলেন ইকোনমির কথা, ভারতের ডিফেন্স সেক্টরের কথা, কুম্ভের কথা। তো আমি কুম্ভের মহাকুম্ভ যেটা গেছে এই বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস মিলিয়ে, সেটা থেকে আমি আমার ত্রিপুরার একটা রেফারেন্স দিতে চাই। আমরা সবাই জানি যে আমাদের দেশে 51টি শক্তিপীঠ আছে। আমাদের ত্রিপুরাতেও একটি শক্তিপীঠ আছে, মা ত্রিপুরা সুন্দরী মন্দির উদয়পুরে। আপনারা জেনে আনন্দিত হবেন, এই যে মহাকুম্ভের যে পুণ্য বার্তা, সেই পুণ্য বার্তা এবার আমাদের ত্রিপুরাতেও এসে ছুঁয়ে গেছে। আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দির তার নতুন আঙ্গিকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে উদ্বোধন করেছেন তার বিশাল নবনির্মিত পরিসর। সো আমি বলবো যে কুম্ভের যে একটা ভাইব্রেশন, সেটা আমরা ত্রিপুরাও কিন্তু সে থেকে মানে আলাদা ছিলাম না। তারপর ত্রিপুরা এবছর ত্রিপুরার অ্যাচিভমেন্টটা আমি বলতে চাই যে নিশ্চয়ই ভারতবর্ষের একটি সামগ্রিক বা কিউমুলেটিভ অ্যাচিভমেন্ট হিসেবে আসবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে এবছর ত্রিপুরা রাজ্যের যে মানে মানে স্টেটহুড দিবস, সেটা 21শে জানুয়ারি। সেদিন 53তম পূর্ণ রাজ্য দিবসে আমরা দেশের 3য় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে আমরা স্বীকৃতি পাই ভারত সরকারের কাছ থেকে। সেটা হচ্ছে প্রথম মিজোরাম এবং গোয়ার পর আমরা ত্রিপুরা হচ্ছি দেশের 3য় পূর্ণ স্বাক্ষর রাজ্য। সো এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। আর তাছাড়া এবছর বন্দে মাতরম, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের, ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের 150 বছর সারা ভারতবর্ষব্যাপী সরকারিভাবে বেসরকারিভাবে উদযাপিত হচ্ছে। এবং এই এবং এটা চলছেও অনুষ্ঠান বিভিন্নভাবে। এবং এই 150 বছরের পূর্তির বিভিন্ন অনুষ্ঠান সরকারিভাবে আমাদের এখানেও হচ্ছে। আমরা সরকারিভাবেও দেখেছি, আলোচনা হচ্ছে, পত্রিকায় আর্টিকেলগুলো আসছে, ডিবেট শোতে বন্দে মাতরমের কাটাছেঁড়া নিয়ে ইন্টেলেকচুয়াল ডিবেটসগুলো হচ্ছে। আর তাছাড়া ত্রিপুরা সম্পর্কে আমি আরেকটি বলতে চাই, যেটা ত্রিপুরাতে প্রথম হয়েছে। এই যে বিজনেস বা ইকোনমির কথা একটু আগে বললেন এখানকার প্যানেলিস্টরা, ত্রিপুরাতে এই গত পরশুদিন
প্রথম প্রবাসী ত্রিপুরাবাসী সামিট নামে একটি কনক্লেভ হয়েছে, যেটি সরকারের পৃষ্ঠপোষকতায়। সেখানে ত্রিপুরার যারা প্রবাসী আছেন বিদেশে বা দেশের বিভিন্ন রাজ্যে উচ্চ প্রতিষ্ঠিত, তাদের সবাইকেই নিমন্ত্রণ করে সরকারিভাবে আনা হয়েছে এবং তাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার ডক্টর মানিক সাহাও ছিলেন এবং আরও অন্যান্য হাই ডেলিগেটসরা ছিলেন সেখানে। এই প্রথম হয়েছে এই ঘটনাটা, যে তাদেরকে ডেকে এনে ত্রিপুরার জন্য তারা তাদের কি ভিউজ বা কি সাজেশন দিতে পারবেন, যাতে সো দ্যাট ত্রিপুরা অলসো ক্যান বি প্রসিডেড টু দি পাথ অফ ডেভেলপমেন্ট, ভারতবর্ষের সঙ্গে সহমর্মী হয়ে মানে কাঁধে কাঁধ মিলিয়ে। তো এইগুলো সামগ্রিকভাবে বিচার করে আমরা দেখতে পেয়েছি যে ভারতবর্ষ এবং ভারতের প্রত্যেকটি রাজ্য এবং ত্রিপুরাও কিন্তু সমান তালে এগিয়ে গেছে। কাজে 2025 সাল ভালোর দিকটাই বেশি, খারাপের দিকটা একটু কম আছে। আর আরো একটা বিষয়, যেহেতু ভালো দিকটাই বেশি, কিন্তু যখন একটা বছরের নিয়ে আমরা আলোচনা করি খারাপ দিকটাও একটু হলে আমাদের মনে করতে হয়। তাই আমি জানতে চাইছি, যেহেতু অভিজিৎ দেব বাবু, এই যে নর্থ ইস্ট বা ভারতবর্ষের যে উত্তর পূর্বাঞ্চল, সেদিকে কিন্তু বাংলাদেশের নজর আগের থেকেই, ইউনূস সরকারের নজর আগের থেকেই রয়েছে। এবং আমরা দেখেছি যে এই যে নর্থ ইস্ট বা এই চিকেন নেক, ত্রিপুরাও কিন্তু এর অংশ, বারবার এতে টার্গেট, এবং তারপর এখন যা পরিস্থিতি চলছে বাংলাদেশে। এবং একই সঙ্গে আরো একটা বিষয়, এখন ত্রিপুরায় যেখানে কয়েকদিন আগে আমরা দেখলাম যা ঘটনা ঘটে গেল, ডেলিভারি বয়ের মৃত্যু, এবং আজকেও হয়েছে প্রতিবাদ, যেখানে ত্রিপুরার পড়ুয়া সে বাইরে পড়তো, কিন্তু তাকে সেখানে চিংকি, মোমো এই ধরনের তাকে কথা বলে র্যাগিং করা হয়, পরবর্তীতে তার মৃত্যু হয়েছে। এই যে ঘটনাগুলো, এই বিষয়গুলো কিরকম দেখেন? এটা তো নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এরকম একটি ঘটনা ভারতের নাগরিক, যে ভারতের উত্তর পূর্ব প্রান্ত থেকে দেরাদুনের মতো উত্তর ভারতের জায়গায় গিয়ে তার শারীরিক এবং চেহারার গড়ন বা গঠন নিয়ে তাকে এইভাবে মানে বিড়ম্বনায় পড়তে হবে এবং তারপর আক্রমণ এবং অসুস্থতার পর মৃত্যু, এর চাইতে দুর্ভাগ্যের আজকের এই পরিস্থিতি দাঁড়িয়ে আর কি হতে পারে? আমি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলোকে কখনোই মেনে নিতে পারি না এবং আমার মনে হয় না কোনো ভারতবাসী এটা মেনে নিতে পারবেন বলে। ঠিক আছে, এবার এগুলো কেন হচ্ছে? দেখুন, আমি মনে করি না যে উত্তর ভারতের সবাই খারাপ। উত্তর ভারতের সবাই আমাদের উত্তর পূর্ব ভারতের সব মানুষকে এই নজরে দেখেন, আমি এটা মনে করি না। আমি মনে করি যে একটি নির্দিষ্ট অংশের, তারা সংখ্যায় খুবই কম, তারা ভারতবর্ষের জিওগ্রাফি সম্পর্কে হয়তো ততটা অবগত নন যে ত্রিপুরাও একটা ভারতের পার্ট। এবং আমি একটা জিনিস বলতে চাই, আমরা প্রায়ই কিছু টার্মিনোলজি ইউজ করি, ধরুন নর্থ ইন্ডিয়া বা সাউথ ইন্ডিয়া বা এই যে নর্থ ইস্ট বা এই যে ওয়েস্টার্ন ইন্ডিয়া, এই যে টার্মিনোলজিগুলি বলি আমরা, তাতে কিন্তু রিজিওনালিটি বা রিজিওনালিজম যে জিনিসটা, সেটা আরও প্রকট হয়। আমি মনে করি ভারতের উত্তর পূর্বের ত্রিপুরা রাজ্যটাও ভারতের মূল স্রোতেরই অঙ্গ। এখানে মেইনল্যান্ড বা হার্টল্যান্ড বলে, ইন্ডিয়ান হার্টল্যান্ড বা মেইনল্যান্ড ইন্ডিয়া বলে কিছু হয় না। দিল্লি যদি যতটা ভারতের হার্টল্যান্ড, ত্রিপুরার রাজধানী আগরতলা, মিজোরামের রাজধানী আইজল, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, আসামের রাজধানী গুয়াহাটি এবং দক্ষিণ ভারতের প্রত্যেকটা শহর, উত্তর ভারতের প্রত্যেকটা শহরই ভারতের মেইনল্যান্ড। এখানে আলাদা করে উত্তর ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর পূর্ব ভারত বা পূর্ব ভারত, এই টার্মিনোলজিগুলো বলার পক্ষপাতী আমি নই। এবং আমার মনে হয় এই যে ঘটনাটা ঘটেছে, এটা এই আঞ্চলিকতাবাদের কারণেই হয়েছে। কাজেই আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে সবার কাছে, আমরা এই বিষয়গুলো থেকে নিজেদের সতর্ক করব, কারণ এটা খুবই হৃদয় বিদারক ঘটনা। আপনি যে ছেলেটির কথা বলছেন, তার নাম এঞ্জেল চাকমা। আমি তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, এটা যেন আর কোনো মানুষের সঙ্গে, ভারতবর্ষের বা পৃথিবীর কোনো মানুষের সঙ্গে না ঘটে, এই অনুরোধ আমার সকলের কাছে থাকবে। বেশ, অনেক ধন্যবাদ জানাচ্ছি অভিজিৎ বাবু আপনাকে আজকের মতো আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। আশা করি আবারও পরে কথা হবে আপনার সঙ্গে। তবে আলোচনা চলবে এইভাবেই, বিভিন্ন ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। বিশিষ্টরাও রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, কলকাতা থেকে গার্গী চট্টোপাধ্যায়, তিনিও রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ। আলোচনা আমরা করছিলাম, আর প্রত্যেকটা ঘটনা নিয়ে যদি একটু বিস্তারিতভাবে বলি, যেহেতু সুনিতা উইলিয়ামস, যার জন্ম হয় 19 সেপ্টেম্বর 1965 সালে, তিনি একজন ভারতীয় মার্কিন মহাকাশচারী এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্থাৎ ISS কমান্ডার, অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনী কর্মকর্তা এবং সর্বাধিক অভিজ্ঞতা সম্পন্ন মহাকাশচারীদের মধ্যে অন্যতম একজন। তার 9টি স্পেস ওয়ার্ক রয়েছে। নারীদের মধ্যে তিনি দ্বিতীয় সর্বোচ্চ, যা মোট 62 ঘন্টা 6 মিনিট সময় ধরে চলেছিল। সর্বকালের তালিকায় চতুর্থ এবং নারীদের মধ্যে সর্বোচ্চ সময়ের রেকর্ডধারী তিনি।
হয়নি। উইলিয়ামস অভিযান 14 এবং 15 এর সদস্য হিসেবে আইএসএস এ নিযুক্ত হন। 2012 সালে তিনি অভিযান চালান 32 এর ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং পরবর্তীতে অভিযান চালান 33 এর কমান্ডার হিসেবে। সেখানে তিনি নিজের দায়িত্ব পালন করেন এবং 2024 সালে তিনি বোয়িং স্টারলাইনারের প্রথম মনুষ্যবাহী মিশন বোয়িং ক্রু ফ্লাইট টেস্টে আইএসএস এ ফিরে আসেন। তার পৃথিবীতে প্রত্যাবর্তন হয় 18ই মার্চ 2025-এ এবং তারপর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 9 মাসের মিশন শেষে তিনি অন্যান্য সদস্যদের সঙ্গেও 25 সালের 18ই মার্চ মঙ্গলবার সন্ধে 5:57 পাড়ি দেন পৃথিবীতে। ফ্লোরিডার টালাহাসি উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে নিরাপদে অবতরণ করে তার সেই বোয়িং জেট বা বোয়িং ফ্লাইট এবং পৃথিবীতে ফেরেন সুনিতা উইলিয়ামস। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে সুনিতা উইলিয়ামসের আবারও এই যে পৃথিবীতে সফলভাবে পাড়ি দেওয়া তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং বোঝাই যায় যে ভারত কতটা এগিয়ে গিয়েছে, শক্তিশালী হয়ে গিয়েছে টেকনোলজির দিক থেকে এবং সায়েন্সের দিক থেকে, তা কিন্তু একেবারে এখন স্পষ্ট হয়ে গিয়েছে। আলোচনায় যাব আমাদের সঙ্গে এই মুহূর্তে গার্গী চট্টোপাধ্যায় রয়েছেন কলকাতা থেকে, বিশিষ্ট শিক্ষাবিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ফিরে দেখার এই অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে শিলচর থেকে যুক্ত হয়েছেন বিজেপির কাছের জেলার সহ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী। আপনাকেও স্বাগত জানাচ্ছি ফিরে দেখার এই অনুষ্ঠানে। যেহেতু সুনিতা উইলিয়ামস নিয়ে আলোচনা করছিলাম, তো গার্গী ম্যামের কাছেই আমি যেতে চাইছি। এই যে গোটা 2025 বলা হচ্ছে কোথাও একটা রোলার কোস্টারের মতো গেছে, অনেকের জন্য শুভ, অনেকের জন্য অশুভ, এবং গোটা ভারতবর্ষ সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের ঝুলিতেও অনেক কিছু এসেছে এবং একই সঙ্গে অনেক দুর্ঘটনাও ঘটেছে। আপনি কেমন দেখছেন 2025 সালটা? অনেক কিছু পজিটিভ নেগেটিভ সব দিকেই ছিল। তা আগে আমি পজিটিভ দিক থেকেই যদি বলি, তো অনেক কিছুই যেটা আমরা এখানে ফেস করেছি, যেটা আমাদের এই ক্ষেত্রে ইন্ডিয়ার জন্য ভালো, একটা আমাদের ইকোনমিক গ্রোথ হয়েছে। আমাদের একটা ফার্স্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমিক কান্ট্রি হিসেবে আমরা একটা ইন্ডিয়াকে পেয়েছি এখন। একটা স্ট্রং পারফরমেন্স আছে আমাদের ম্যানুফ্যাকচারিং স্টার্টআপসের দিক থেকে আমাদের ইন্ডিয়া এখন, যেটা 2025-এ আমরা ফেস করছি। আর ডিজিটাল টেকনোলজিক্যাল অনেক এক্সপ্যানশন হয়েছে আমাদের এই ইয়ারে, যেগুলো আমাদের না বললেই নয়। অনেক নেগেটিভ দিক যেমন আছে, পজিটিভ দিক অনেক কিছুই আমরা ইন্ডিয়াতে এবছর পেয়েছি। আর এডুকেশনের দিক থেকে আমাদের নতুন চালু হয়েছে এবছর ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা বেটার ইমপ্লিমেন্ট করছে অনেক কিছু আমাদের পড়াশোনার দিক থেকে। তো এটাও আমাদের অনেকটা ইমপ্রুভমেন্ট হবে, যাতে আমাদের পড়াশোনার দিক থেকে বা আমাদের কারিকুলাম এগোতে পারবে, সিলেবাসটা এমন অ্যাটপার হবে ভবিষ্যতের জন্য, যেটা বাচ্চারা পড়লে শিখতে পারবে। গতানুগতিক যেই পড়াশোনা চলছে সেটার থেকে আমরা এগিয়ে গিয়ে যেটা করলে ওদের ভালো হবে, যেটা করলে ওরা জীবনে অনেক কিছু নিয়ে এগোতে পারবে, যেটা শিখলে শুধুমাত্র সিলেবাস নয়, আউট নলেজ একটা হবে, সেটাও আমাদের দরকার। সেটাই আমাদের এখন এনইপি যেটা চালু হচ্ছে বা এনইপি 2020 সেটা ফলো করলে হবে। স্কিল বেসড এডুকেশন এখন আমাদের চালু হয়ে গেছে, যেটাও আমাদের অনেকটা পড়াশোনার দিক থেকে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। গার্গী ম্যাম, যেহেতু আলোচনা হচ্ছিল, আপনি যেমন বলছিলেন শিক্ষা নিয়ে, পড়াশোনা নিয়ে, কলকাতার বিষয়ে আপনি বলছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি বলি যে বাংলায় যে চাকরি, সেই ক্ষেত্রে কিন্তু এবার নতুন পদক্ষেপ নেওয়া হলো কয়েকদিন আগে, এই ব্যাপারটা কিরকম দেখছেন? হ্যাঁ, এটা তো একটা ভীষণই পজিটিভ দিক, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আনএমপ্লয়মেন্ট অনেকটা রয়েছে, অনেকটা দেখা হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতেও আনএমপ্লয়মেন্ট অনেক, আমাদের এত পপুলেশনের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট বাড়ছে। সেখানে যদি নতুন কিছু প্রসপেক্ট হয় আমাদের, যেগুলো আমাদের ইনকামিং আসার অনেক প্ল্যানস রয়েছে, সেটার তো আমাদের অনেক ভালো। তার ফলে হবে কি, আমাদের অনেক বাচ্চা যারা এখন পড়াশোনা করছে, যারা একটু ব্যাকওয়ার্ড ক্লাস, তারাও এগোতে পারবে। সব ক্লাসের মানুষের জন্যই আমাদের এখন চাকরির খুব প্রয়োজন। পড়াশোনা জেনে অনেকে বসে রয়েছে যারা কিছু করতে পারছি না, তারা চাইবে যে একটা নতুন কিছু চালু হোক, যাতে কিনা আমরা এগোতে পারি। স্কিল বেসড পড়াশোনা হলে সেটাই ওরা করতে পারবে। বেশ, আরেকটা বিষয়, আমি যেহেতু কলকাতা থেকে আপনি যুক্ত হয়েছেন, আমি যদি বলি কয়েকদিন আগে যা ঘটলো, মেসির গোট ইন্ডিয়া ট্যুর আমরা দেখেছি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মেসি গেল, আমরা দেখলাম যে, হ্যাঁ বলুন। হ্যাঁ, মেসির এবার যেটা আমাদের, এটা সত্যি কিছুটা হয়তো বলবো যে মানুষের সামনে আমাদের তারকাকে দেখতে পেয়েছি, সবারই একটা আশা যে আমরা তাকে খেলতে দেখব, সে কিছু মুভমেন্টস করবে, সেটা আমরা এনজয় করব।
কিছু প্রবলেমসের জন্য সেটা হয়তো কমন পিপল যারা ফেস করতে পারেনি, দেখতে পারেনি, একটা রাগ। কিন্তু এটাও ঠিক যে রাগটাকে এইভাবে বহিঃপ্রকাশ করাটা উচিত নয়, কারণ এটা একটা পুরো বিশ্ব দেখছে, সেখানে নিজেদেরও একটা সম্মান হানি যে আমাদের কলকাতার বাসীরা এতটা ইনডিসিপ্লিনড হয়ে যাচ্ছে, তারা নিজেদেরকে সেইভাবে রাখতে পারছে না যেখানে আমরা। বলুন, শোনা যাচ্ছে, বলুন, শোনা যাচ্ছে গার্গিদি? হ্যাঁ, বলুন। নিজেদেরকে দেখতে পাচ্ছি না যে আমরা কিভাবে নিজেদেরকে কিভাবে কন্ট্রোল করব নিজেদেরকে আমরা। হোল পৃথিবী আমাদের দেখছে, সেখানে একটা খেলাধুলার মাঝখানে স্টেডিয়াম ভেঙে ফেলছি, চেয়ার তুলে ছুঁড়ে দিচ্ছি, এটা একটা ইমপ্রেশন, হোল ওয়ার্ল্ডের কাছে আমাদের ইমপ্রেশন। মেসিও তেমনি, উনি যখন গেলেন, উনি সেখান থেকে যখন নিজের ভিডিও পোস্ট করলেন, সেখানে পুরোপুরি কলকাতাকে বাদ দিয়ে উনি পোস্ট করলেন। এটা আমাদের একটা লজ্জা যে আমরা নিজেদেরকে সে জায়গায় দাঁড় কিন্তু করাতে পারলাম কলকাতায় যে না। ওনার আমাদের স্ট্যাচুটা এখনকার রয়েছে, জেনারেশন সেই ধৈর্যটা রাখতে পারেনি। সেই স্ট্যাচুটা তার ভিডিওতে রয়েছে, এবং একই সঙ্গে যে থিম সং ব্যাকগ্রাউন্ডে বাজছিল সেখানেও কিন্তু বাংলার গান, সেটা একটা পজিটিভ বিষয়। গার্গিদি? হ্যাঁ, বাংলার গান উনি তো চেয়েছিলেন সেই জায়গাটাকে এনজয় করতে, কিন্তু কিছু প্রবলেমের জন্য, মানুষের অতিরিক্ত এগিয়ে যাওয়ার জন্য উনি সেটাকে করতে পারলেন না। সেই উনি যতটা দেখাতে চেয়েছিলেন অতটা হয়তো আমরা পেলাম না, আরো অনেকটাই পেতে পারতাম ওনার থেকে আমরা, কলকাতা অনেকটাই পেতে পারতো, যেটা অন্য জায়গাগুলো দেখাতে পেরেছে, নিজেদের স্টেডিয়ামগুলো, নিজেদের আশপাশটা, সেটা আমরা পারলাম না। বেশ, আমি আসবো আবারও আপনার কাছে, তবে এখন একটু শিলচরে চলে যাই। আমাদের সঙ্গে অভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন। অভ্রজিৎ দা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা যেহেতু আলোচনা করছিলাম 2025 নিয়ে, আর গোটা সাল বা গোটা বছর কেমন গেল আপনার, এবং তার মধ্যে অনেক ধরনেরই ঘটনা ঘটেছে। আমরা যদি বরাক উপত্যকার খবর দিকে দেখি, আমরা খবর করি প্রত্যেকদিন, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হোক, জলের সমস্যা হোক, সামনে নির্বাচন রয়েছে, তার আগে বারবার আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী সফরে যাচ্ছেন বরাকে। গোটা বিষয়টা মানে আপনি কি রকম দেখছেন? বরাক ভ্যালির ক্ষেত্রে তো আমি বলবো যে 2025টা আমাদের জন্য ভালোই কেটেছে। আমাদের যে সরকারের যে উন্নয়নমূলক যে প্রকল্পগুলো শুরু হয়েছিল সেটা 2025 ইংরেজিতে অনেকটাই এগিয়ে গিয়েছে, তো এটা আমাদের একটা বাড়তি পাওনা। আর সেই সঙ্গে অন্যান্য বছর আমরা দেখেছি, বিগত 5 বছর যখন করোনা এসেছিল শিলচরে, বিশ্বের সাথে সাথে আমরাও সেই করোনার ভুক্তভোগী ছিলাম। তারপর 2022-এ একটা মারাত্মক ফ্লাড হয়ে গেল, সেখানে আমরা একটা অনেক ক্ষতি হয়েছে শিলচর শহরের। তো সেই তুলনায় আমি বলবো যে 2025টা অনেকটাই ভালো কেটেছে আমাদের। সেই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি, বা আমাদের যে উন্নয়নমূলক কাজ যেগুলো ফ্লাডের জন্য বা করোনার জন্য স্তব্ধ হয়েছিল সেগুলো আবার পূর্ণ গতিতে এসছে। এটা 2025-এ বরাক উপত্যকার একটা বাড়তি পাওনা বলে আমি মনে করি। বেশ, আর এখন একটু যদি আলোচনায় আবার ফিরে যাই, টপিকে চলে যাই, যে পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হলো, সেই জঙ্গি হামলা 22 এপ্রিলে ঘটে যাওয়া সেই জঙ্গি হামলা একেবারে সেই এলাকাটা একদম পেহেলগাঁওয়ে পর্যটকে ভরা। প্রত্যেক সময় যা থাকে, পর্যটকরা গেছেন সেখানে নিজেদের মতো করতে সময় কাটাচ্ছেন, কিন্তু আচমকা কি হলো, নির্বিচারে সন্ত্রাসবাদীদের গুলি, এবং সেই গুলিতে নিহত হতে হলো অন্তত 26 জন নাগরিককে। শুরু হলো, এবং তা নিয়ে কিন্তু পরবর্তী দেখা গেল ইন্দো পাকের কূটনৈতিক যে পরিস্থিতি আবারও শুরু হয়ে গেল। সামরিক টানাপোড়েনের মধ্যে ছিলাম আমরা সবাই, এবং প্রতিবারের মতো আবারও কিন্তু জঙ্গিবাদে মদতের দায় অস্বীকার করলো ইসলামাবাদ। তবে চুপ থাকেনি নয়াদিল্লি, পাল্টা সামরিক প্রত্যাঘাত আমরা এনেছি। পহেলগাঁও হামলার জবাব দিলাম আমরা অপারেশন সিঁদুরে। 7ই মে 2025 সালে মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত যে কাশ্মীর, সেখানে কিন্তু সামরিক হানা হয়। জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণের যে শিবিরগুলি ছিল, সেই শিবিরগুলো একেবারে তছনছ করে দেয় ভারতীয় সেনাবাহিনী, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অপারেশন সিঁদুর 2025-এ একেবারে শিরোনামে থাকার মতো। কি মনে করেন? আমি চলে আসবো আমাদের সঙ্গে, যেহেতু পার্থপ্রতিমদা রয়েছেন। পার্থদা? আমি মনে করি সেটা একটা সময়োপযোগী পদক্ষেপ ছিল ভারতবর্ষের। কারণ যদি দেখা যায় যে এই যে কিছুটা দিন শান্ত থাকার পরে ওরা, এটা পাকিস্তান আবার যেভাবে ভারতকে বা আমাদের কাশ্মীরকে আবার নতুন করে ডোমিনেট করতে চাচ্ছিল উগ্রপন্থার সাহায্যে, সেটা একদম বেসিক জায়গা থেকে গুড়িয়ে দেওয়ার একটা ভয়ঙ্কর প্রয়াস ছিল ভারতবর্ষের ক্ষেত্রে। আর যেভাবে ভারত, মানে আমি বলবো যে বুদ্ধি, শক্তি এবং তাৎক্ষণিক বিচারের মধ্যে দিয়ে ভারত যেভাবে অ্যাটাক করেছে, মানে আমি বলবো যে আমি বলেওছিলাম আগে হয়তো নিউজ লাইভেই, যে সিংহ বাহিনীর
একটা সিংহ, যে মানে আমাদের মা দুর্গা যে সিংহের উপর বসে যে যে যুদ্ধটা করেছিল, আমার ঠিক সেরকমই হয়েছে। আর যেভাবে ভারত আমাদের মিসাইলের শক্তি দেখিয়েছে বা ডিফেন্স যেগুলো আমরা করেছি S-400 দিয়ে, তো এগুলো তো একটা রিয়েলি মানে অভিনব ব্যাপার। এবং সেটা ভারতবর্ষ প্রমাণ করে দিয়েছে যে অন্তত পাকিস্তান থেকে আমরা অনেক অনেক এগিয়ে আছি। অপারেশন সিঁদুর না হলে আমরা হয়তো বুঝতে পারতাম না, কারণ আমরা হয়তো পাকিস্তানকে আমাদের প্রতিপক্ষ ভাবতাম বা আমাদের সমান শক্তিশালী, কিন্তু সেটা ভারত প্রমাণ করে দিয়েছে। এবং শুধু পাকিস্তান বলে নয়, সারা পৃথিবীতে যত শক্তিশালী দেশ তারা ভারতবর্ষকে চিনতে পেরেছে নতুনভাবে। তো ভারতবর্ষ নিজেকে কিভাবে ধৈর্যের সাথে তৈরি করেছে শৌর্যের মাধ্যমে, তো সেটা একটা বড় দিক। আর অপারেশন সিঁদুর দরকার ছিল, কারণ দরকারটা এই জন্যই ছিল, হয়তো ঘটনাবহুল যে ঘটনাগুলো যেগুলো ঘটে গেছে একের পর এক, হয়তো সেই কাশ্মীরের হামলা, তো দেখা যায় যে পৃথিবীতে তো এরকম জিনিস হচ্ছে। অশুভ শক্তি সবসময়ই এসছে পৃথিবীতে, কিন্তু শুভ শক্তি তখনই প্রকাশিত হয়েছে অশুভের বিরুদ্ধে যখনই সেই সময়গুলো এসছে। তো এই পেহেলগাঁও অ্যাটাক একটা ছিল, কিন্তু আমি মনে করি ওরা এখনো থামেনি এবং ওরা এবার বাংলাদেশকে সঙ্গে নিয়ে আবার শুরু করেছে নতুন চক্রান্ত। এবং আমি মনে করি এখানে বিশ্ব যেটা আন্তর্জাতিক রাজনীতি এটার পিছনে আছে, এবং আমেরিকা পাকিস্তানকে যেভাবে আর্থিক সাহায্য দিচ্ছে বা ওয়ার্ল্ড ব্যাংকের থ্রু দিয়ে যে পাকিস্তান আবার সাহায্য পাচ্ছে, সেটা উন্নয়নের জন্য পাচ্ছিল, কিন্তু সেটাকে আবার সেই জঙ্গিবাদ, তারপর আতঙ্কবাদ, যেগুলোর মধ্যে আবার সেই টাকাগুলোকে ওরা হয়তো আমি আবার আসবো পার্থদা। এবার আমরা একটু খেলার দিকে নজর রাখি। 2025-এ কি ঘটলো যদি দেখি, 17 বছরের প্রতীক্ষার অবসানে IPL এ জয় করলো RCB। ভিক্টরি যাত্রা কোহলি সহ RCBর খেলোয়াড়দের। কিন্তু কোহলিদের দেখতে গিয়ে যে বিপত্তি ঘটে গেল, 4 জুন পদপিষ্টের ঘটনা ঘটলো এবং সেখানে মৃত্যু হলো 11 জনের, আহত হলেন অন্তত 50 জন। 2রা নভেম্বর কাশ্মীর থেকে কন্যাকুমারী জুড়ে যে লেহরাদো ভারতীয় মহিলা ক্রিকেট দলের হাতে বিশ্বকাপ, 22 গজ শাসন হরমনপ্রীত স্মৃতি মান্দানাদের এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয় করলো ভারতীয় মহিলা দল। আমরা এই নিয়ে আলোচনা করব। ক্রীড়া সংগঠক অনুপ বসু আমাদের সঙ্গে রয়েছেন। আমি সোজাসুজি অনুপদার কাছে চলে যাচ্ছি। অনুপদা, যদি 2025 সালটা দেখি ক্রীড়া জগতে ভারতের যে ফলাফল, কিরকম দেখছেন আপনি গোটা বিষয়টা? প্রথমেই সোনালী, আমি তোমাকে এবং যারা আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছে প্রত্যেককে আমি আগামী বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই বলি যে আগে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, তারপরে আমরা আমাদের যে কোনো জিনিসের জন্য আমরা এগিয়ে যেতে পারবো। তো আমি আমাদের যে পূর্ববর্তী বক্তব্য শুনছিলাম, আমি অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য রাখছিলেন। তাদেরকে একটা জিনিস আমি বলি যে আমি বাংলা থাকি, বাংলা তথা ভারতবর্ষ তাদের সার্বভৌমত্ব এবং তাদের যে মিলিটারি যে পাওয়ারটা আছে সেটা কিন্তু তারা রক্ষা করতে পারবে। এবং আগামী দিনে আমরা কিন্তু সেফ আছি, ভারতবর্ষ কিন্তু সেফ আছে, এটা বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি একই সঙ্গে তোমাকে জানাচ্ছি যে আমাদের এই বছরটা 2025টা ক্রীড়া ক্ষেত্রে একটা মিশ্র ভাবে আমরা চলেছি, খারাপ এবং ভালো নিয়ে। অনেককে হারিয়েছি, আমরা অনেককে হারিয়েছি। তো সেখানে আমরা আজকে দেখেছি যে সব থেকে বড় অ্যাচিভমেন্ট যেটা আছে, সেটা আমরা দেখেছি, যেটা হচ্ছে যে আমাদের ক্রিকেটে মেয়েরা বিশ্বজয় করেছে এবং সেটা অসাধারণ একটা জিনিস করেছে। একই সঙ্গে ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জিতেছি, সাথে সাথে আমাদের যে অন্যান্য গেমসগুলো আছে, অলিম্পিক্স গেমসের যারা আমাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করেছে তারা কিন্তু অত্যন্ত ভালোভাবে তারা পারফর্ম করেছে। এবং আমাদের ইন্ডিয়ার ভিতরে যে খেলাগুলো চলে ন্যাশনাল গেমসে, সেখানে ন্যাশনাল গেমস এবছরে প্রথম, যেটা আমি নিজেও গেছিলাম ন্যাশনাল গেমসে, যেটা দেরাদুনে হয়েছিল, মাননীয় আমাদের প্রাইম মিনিস্টার ওপেন করেছিলেন। তো সেখানে অত্যন্ত ভালোভাবে পারফর্ম করেছে, সার্ভিসেস 1 নম্বর হয়েছে। আমাদের বাংলা, আমরা অনেকগুলো মেডেল পেয়েছি এবং টেবিল টেনিসে আমি নিজে ছিলাম সেখানে ম্যানেজার হিসেবে। সেখানে আমাদের টেবিল টেনিস
রিচা ঘোষ আমি যেখানে এখন থাকি আমার পার্মানেন্ট অ্যাড্রেস শিলিগুড়ি, নর্থ ইস্টের শিলিগুড়ি যে জায়গাটা থাকি আমি, সেখানে রিচা ঘোষ তার বাড়ি এখানটায়। আমি গর্বিত যে রিচা এই ইন্ডিয়া টিমের অন্যতম একটা সদস্য ছিলেন, এবং তার পারফরমেন্স এবং তার যে অ্যাচিভমেন্ট এটাকে আমি স্যালুট করি। একই সঙ্গে আমি জানাতে চাই যে আগামী বছর আমাদের যে দিনটা আসছে সেখানে আমাদের খেলাধুলাতে আমরা কিন্তু একটা জায়গায় যাব, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে একটা জিনিস জানাতে চাই, যেটা তোমার মারফত সবাইকে, যেটা হচ্ছে যে আমাদের ফুটবলটা কিন্তু গ্রাফটা অত্যন্ত নিচের দিকে নেমে গেছে, এটা অস্বীকার করা যাবে না। একই সঙ্গে যেটা তুমি একটু আগে বলছিলে, আমাদের এক ম্যাডাম আছেন আমাদের ক্যালকাটাতে, কিন্তু ওনাকে বলছিলেন যে মেসির ব্যাপারটা হচ্ছে এটা ভেরি আনফর্চুনেট, এটা ভোলা যাবে না। 2025-এ মেসির সফর ইন্ডিয়াতে এবং একই সঙ্গে কলকাতাতে অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গল, আমি মনে করি এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার আমি মনে করি, এবং সেটাকে কিভাবে আমরা স্ট্যাম্পেডের ঘটনাটা নিয়ে বলছিলাম, যেখানে আরসিবির জয় হয়, এই যে আরসিবির জয়ের পরে সবাই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যান তাকে দেখতে, বা সেই আমি ট্রফি তোমাকে সোনালি আমি একটা কথা বলি যে আমাদের ভারতবর্ষে ক্রিকেটারদেরকে পুজোর মানে ঠাকুরের দেবতার আসনে বসিয়েছে, এটাকে আমি একটু ডেফার করি, কারণ আমি মনে করি ভারতবর্ষে অনেক খেলাধুলা আছে যেগুলো নিচু হয়ে আছে ক্রিকেটের জন্য, এটা আমি কখনোই সমর্থন করি না। আর পাগল সমর্থক সব জায়গায় থাকবে, সারা পৃথিবীতে রয়েছে, আমাদের দেশেও আছে, কিন্তু তারা নিজেদেরকে স্বার্থটাকে নিজেদেরকে রক্ষা করে তবেই কিন্তু তাদের সেখানে যাওয়া উচিত। আমি মনে করি সেই দোষটা তাদেরই, কারণ অন্যদের দোষ দিয়ে লাভ নেই। এই স্ট্যাম্প প্যাডের ঘটনার সাথে সাথে আমি মনে করি যে যারা সেই জায়গাটার যারা দায়িত্বপূর্ণ লোকজন ছিল এবং স্টেট গভর্নমেন্ট যারা ছিলেন সেখানকার তারা একটু সচেতন হলে ভালো হতো। বাট আমি মনে করি যারা গেছিলেন তাদের দোষটা বেশি, যে চলে গেছে তাকে আমরা হারিয়েছি, এটা আমাদের কাছে অত্যন্ত বেদনার। আমি মনে করি যে এরকম ঘটনা যেন আগামী দিনে না ঘটে, এটা আমার কাছে প্রার্থনা করব। আমি ক্রীড়া ক্ষেত্রে ভারতবর্ষে উত্তরোত্তর সাফল্য কামনা করি। ফুটবল, ক্রিকেট, ভলিবল, অন্যান্য ক্ষেত্রে যে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে টেবিল টেনিস আমরা অনেক দূরে এগিয়ে গেছি, ব্যাডমিন্টনে অনেক দূরে এগিয়ে গেছি, আমরা বক্সিং এর অনেক দূরে এগিয়ে গেছি। তো এই যে জায়গাগুলোকে আমরা যদি আরেকটু উপর দিকে নিতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু টপে থাকবো, এটা কিন্তু আমার বিশ্বাস। আমি একটু যেহেতু রিচা ঘোষ নিয়ে আলোচনা হচ্ছিল, উমা ছেত্রীর কথাও বলতে চাই। আমাদের সঙ্গে দিদি রয়েছেন জয়ানাথ, যে এই যে মহিলারা এখন যে পারফরমেন্স দুর্দান্ত পারফরমেন্স করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে অসমের উমা ছেত্রী, তাকেও কিন্তু দেখা গেল যে আমাদের জন্য একটা গর্বের স্থান তিনি জয় করলেন, এবং একই সঙ্গে অসমও কিন্তু বলা যেতে পারে এবার বিশ্বকাপ জয়ী, তাই না? একদম। কিরকম দেখছেন এই উমা ছেত্রীর এইভাবে ওয়ার্ল্ড কাপে উইনিং এর বিষয়টা? এটা তো ভীষণ গর্বের কথা যে মেয়েরা এত এগিয়ে গেছে, আর সেখান থেকে উমা ছেত্রী আমাদের আসামের গর্ব, আসামটাকে এত এগিয়ে নিয়ে যেতে পারছে। আসাম না, নর্থ ইস্টের মানুষরা খেলাধুলায় সবসময় একটু এগিয়ে, আর বিশ্বকাপে ও এতটা রান করেছে, এতটা ভালো পারফর্ম করেছে, এটা আমাদের জন্য ভীষণই গর্বের বিষয়। তার সাথে আরও অনেক মহিলাদের নাম আছে, যেমন দীপা ভাস্তি আছে, আন্তর্জাতিক ব্রুকার প্রাইজটা পেল, সেটা একটা ভালো পাওনা আমাদের। অনন্ত আম্বানি পেল, তাই না? তো এখন আমাদের সবকিছুর দিকে আমরা দেখছি আমাদের ভারতবর্ষ কিন্তু এগিয়ে যাচ্ছে, একদম এগিয়ে যাচ্ছে। যে কোনো ফিল্ডেই আমরা মানে এগিয়ে যাচ্ছি, আমরা কোথাও পিছিয়ে নেই, উন্নতির দিক থেকে সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। বেশ আমি আবারও আসবো আলোচনায়। এবার একটু অন্য টপিকের দিকে চলে যাই, যেখানে নেপালের যে জেনজি প্রোটেস্ট, সেই জায়গায় চলে যাব, এবং আমাদের সঙ্গে বীরেন ভট্টাচার্য দিল্লি থেকে প্রবীণ সাংবাদিক যুক্ত হয়েছেন ইতিমধ্যেই। বীরেন বাবু, নিউজ লাইভ বাংলার আজকের এই অনুষ্ঠান ফিরে দেখা 2025-এ আপনাকে আবারও স্বাগত। আমরা এর আগেও আলোচনা করেছিলাম, এবার যদি নেপালের যে জেনজি প্রোটেস্ট বা বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে, এবং ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে আবারও সমঝোতা হয়ে গেল, যেখানে রাশিয়া ইউক্রেন ওয়ার দীর্ঘ বছর ধরে চললো, তারপর আমরা দেখলাম যে আপাতত কিছুটা স্বাভাবিক পরিস্থিতি। প্রথমে আপনি যেহেতু এই যে পেহেলগাঁওয়ে অ্যাটাক, তার পাশাপাশি দিল্লির ব্লাস্ট কয়েকদিন আগে হয়ে গেছে, গোটা পর্যবেক্ষণ একজন সাংবাদিক হিসেবে আপনি করেছেন, কি বলবেন?
বীরেন্দা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে এই যে 2025 সাল, একাধিক ঘটনা ঘটে গিয়েছে। আপনি একজন প্রবীণ সাংবাদিক এবং বিভিন্ন জায়গায় আপনি গেছেন, নিজে গ্রাউন্ড জিরো রিপোর্ট করেছেন। পেহেলগাঁওয়ের ঘটনা হোক, আমরা যদি দেখি নেপালের জেনজি প্রোটেস্ট, এবং তার পাশাপাশি এই যে কয়েকদিন আগে দিল্লিতে ব্লাস্ট হয়ে গেল, লালকেল্লা ব্লাস্ট, এই সমস্ত বিষয়গুলো কিরকম দেখছেন আপনি? হ্যাঁ, যে কথাটা আপনি বললেন সেটা থেকে, এবং 2025 যদি আমরা ফিরে দেখি তাহলে আমরা দেখলাম 2025 বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমাদের দুটো জিনিস খুব নতুনভাবে আমাদের সামনে এলো। প্রথম কথা হচ্ছে হোয়াইট কলার মডিউল। লালকেল্লার জঙ্গিতে যেভাবে ডাক্তার সেজে দিনের পর দিন একজন জঙ্গি সংগঠনের নেতা সাজিয়ে যাচ্ছিল তার নিজস্ব ছক, এবং যেভাবে তার নেটওয়ার্ক তৈরি হচ্ছিল, অর্থাৎ হোয়াইট কলার মডিউল, এইটা যেরকম সামনে এসেছে, তেমনি 2025 আমাদের দেখিয়েছে জেনজি আন্দোলন আমাদের দেখিয়েছে যে কিভাবে যুব সমাজ, বিশেষ করে ছাত্র সমাজের আন্দোলনের চাপে পড়ে সেই দেশের শীর্ষ প্রশাসক তাকে পদত্যাগ করতে বাধ্য হয়। শাসকের দমন পীড়ন সব জায়গাতেই থাকে, কিন্তু তাকে উপেক্ষা করে, সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে, একদিকে বাংলাদেশ, একদিকে নেপাল, ভারতবর্ষের নিকটতম একদম সব থেকে প্রতিবেশী দুই দেশ, যেভাবে জেনজি আন্দোলনের ফলে উত্তাল হয়ে উঠেছে এবং সেই দেশের প্রশাসকের চেয়ার টলিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, সেটা কিন্তু আগামী প্রজন্মের জন্য এবং ভারতবর্ষের বা আন্তর্জাতিক রাজনীতি আজ থেকে 20 বছর পরে যখন কেউ অধ্যয়ন করবে, সেটা কিন্তু তাদেরকে একটা নতুন দিশা দেখাবে, বা একটা নতুন একটা অধ্যায়ের সূচনাও বলা যেতে পারে যে জেনজি আন্দোলন। অর্থাৎ এই আন্দোলনের মধ্যে দিয়ে দেখালো যে সবটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে হয় না, কিছুটা সাধারণ মানুষের চাপ, বিশেষ করে তরুণ প্রজন্মের চাপ কিন্তু প্রশাসকের সিংহাসন নড়িয়ে দিতে পারে। এইটা যেরকম দেখিয়েছে, তেমনি লালকেল্লা বিস্ফোরণ কিন্তু দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের চোখ খুলে দিয়েছে। শুধুমাত্র লালকেল্লার মতন ব্যস্ততম জায়গাতে বিস্ফোরণ নয়, যে গাড়িতে বিস্ফোরক ছিল সেটা নিয়ে কিন্তু ফরিদাবাদ থেকে দিল্লি পর্যন্ত আসা হয়েছে এবং দিল্লির বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে, এমনকি গ্যাস চেঞ্জ করা হয়েছে মাঝ রাস্তায়, এবং সমস্ত ডকুমেন্টস তার কাছে কিন্তু একদম পরিষ্কার ছিল। অর্থাৎ পেপার, গাড়ির যে মূলত ডকুমেন্টস থাকে চালকদের কাছে, সেই সমস্ত তার মানে সেখানে কোনো ঘাটতি হওয়ার ফলে পুলিশের কাছে যাতে হেনস্থা হতে না হয়, কেউ যাতে না ধরে, সন্দেহের তালিকায় না হয়, একদম পুরো ঝকঝকে ক্লিন ওয়েতে যেভাবে লালকেল্লার সামনে এসে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটা কিন্তু একটা নতুন দিশা দিয়েছে গোয়েন্দাদেরও, স্বরাষ্ট্র মন্ত্রককেও। এবং তারপরে কিন্তু লালকেল্লা চত্বর বা অন্যান্য জায়গায় অনেকটা কিন্তু নিরাপত্তা আরো বেশি আঁটোসাঁটো হয়েছে, গোয়েন্দারা নতুন ভাবে ভাবতে শুরু করেছেন। অর্থাৎ 2025 কিন্তু এই দুটো শিক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেশ বেশ, আমি আবারও আসবো আপনার কাছে। এবার একটু চলে যাব বুদ্ধিজীবী বিশ্বজিৎ চক্রবর্তীর কাছে। বিশ্বজিৎ স্যার, আমি আবারও আপনার কাছে আসতে চাইছি, যেখানে আমরা এর আগে অনেক টক শোতে বসেছি, আমরা আলোচনা করেছিলাম এই নেপালের জেনজি প্রোটেস্ট হোক, তারপর যদি আমরা দেখি বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, ইউনূস সরকারের বারবার যে চোখ রাঙানি, এবং তারপর আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হয়ে গেল, খালেদা জিয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু পরলোক গামী হলেন, এবং দীর্ঘদিন ধরে যেখানে আমরা জানি যে ত্রিপুরা একটা এমন একটা করিডোর, সেখানে বারে বারে কিন্তু আনাগোনা চলে দুষ্কৃতীদের বা বাংলাদেশিরা। এই ক্ষেত্রে দাঁড়িয়ে ভারতবর্ষ 2025-এ কতটা তাদের ফেন্সিং স্ট্রং করতে পেরেছে, বা আগামীতে কি কি করা উচিত বলে আপনি মনে করেন? নমস্কার। প্রথমেই আমি অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরার এক ছাত্র অ্যাঞ্জেল চাকমা, ওর শকিং ডেথের জন্য ওর পরিবারের যাতে ভালো হয়, ও যাতে এবং ওর আত্মা যাতে সদ্গতি হয়, এটার জন্য আমি কামনা করছি। অ্যাকচুয়ালি হচ্ছে কি, এই যে এটা নিয়ে আমি একটু বলছি, এটা নিয়ে কেননা এই যে ঘটনাটা যেটা, এটা বলা যেতে পারে এটা হিট অফ দ্য মুভমেন্ট অ্যাকশনই হয়েছে মনে হচ্ছে, কিন্তু এটার পেছনে আমরা আজকে আলোচনায় যেটা বসেছি 2025 কিভাবে যাচ্ছে, এবং এটা আলটিমেটলি এটার উদ্দেশ্য থাকে এটা আমরা কি শিক্ষা নিলাম। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা ওই শিক্ষাটা আমরা কি নিলাম, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো ওই শিক্ষাটা আমরা কিভাবে পরবর্তী, যেমন ধরুন না, আজকে একটু আগে আপনারা আলাপ করছিলাম
যে আমাদের ওয়ার্ল্ড ক্রিকেট ওমেন ক্রিকেট টিম জয়লাভ করলো, এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। কিন্তু এই অ্যাচিভমেন্টের পেছনে কিন্তু বিসিসিআই এর একটা বড় একটা রোল আছে। ওদেরকে কিভাবে ওদের ধরুন ভাতা বাড়ানো থেকে শুরু করে ওদের ট্রেন আপ করা, উৎসাহিত করা, এই ব্যাপারে একটা অনেকদিন আগে থেকেই কিন্তু একটা রোল আছে। সে একই রকম ভাবে এটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা যে ভিক্টরি পেলাম এটাতে। একই রকম ভাবে দেখুন, ধরুন না বাংলাদেশ আজকাল কেন বাংলাদেশ এইরকম হাসিনাকে সরিয়ে যে গভর্নমেন্ট এলো, এই গভর্নমেন্টের অ্যাক্টিভিটি ভারত বিরোধী। মানে এটার পেছনে আমরা সবাই জানি মোরলেস যে এটার পেছনে কাজ করছে আমেরিকা। তো আমেরিকা কেন কাজ করছে এটা আমাদের বোঝা দরকার আর কি জিনিসটা। এবং এই তখনই আমরা নিজেরা, যেমন ধরুন আমাদের দেশের যত জনসাধারণ যত সজাগ থাকবে, তত বাইরের শক্তি আমাদের কিছু করতে পারবে না। কারণ এখন ভারত সামরিকভাবে বলুন থার্ড লার্জেস্ট হয়ে গেছে সামরিকভাবে, এবং আপনার ইকোনমিক্যালি থার্ড লার্জেস্ট হয়ে যাচ্ছে আগামী 1-2 বছরের ভেতরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমেরিকা যেমন আমাদের ধরুন না এই যে আমরা অপারেশন সিন্দুরের ফলে আমেরিকা দেখতে পেল, চায়না দেখতে পেলো যে ভারতের স্ট্রেংথ কি আছে, এবং ভারতের টেকনিক্যালি সায়েন্টিফিক্যালি এবং স্পেসেও ইন্ডিয়া কতটা ডেভেলপড। তো ওই জায়গায় দাঁড়িয়ে ওরা ধরুন এছাড়া ভারতের বিভিন্ন রকমের ধরুন না আপনি ইউক্রেন যুদ্ধের সময় ভারতের যে বিদেশ নীতি বা রাশিয়া থেকে তেল আনা, রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেনটেন করা, বিদেশে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক মেনটেন করা, এগুলোর কারণে আমেরিকা বলতে পারেন পাকিস্তানকে ইউটিলাইজ করতে চাইছে ইন্ডিয়াকে দুর্বল করার জন্য, আপাতত তাই মনে হচ্ছে। হ্যাঁ, তো এবং এটা ইন ওয়ান সেন্স বলতে পারেন যে ভারত যে শক্তিশালী হয়ে উঠছে, এটারই একটা ধরুন না রিকগনিশন যে আরে ওদেরকে দুর্বল করতে হবে ভারতকে এখন। এই কারণেই কিন্তু এই আপনার পাকিস্তানকে ওরা ফান্ডিং করছে, পাকিস্তানের থ্রুতে বাংলাদেশকে ওরা ওইভাবে মোবিলাইজ করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি হবে না কিছুই। কারণ যতক্ষণ না আমাদের ভিতরের ইন্টারনাল রাজনৈতিক দল বলুন বা সবাই মানে ওই আমেরিকার মানে ধরুন না স্ক্রিপ্ট অনুযায়ী যদি না কিছু কাজ করে মানে রাজনৈতিক হঠকারিতার কারণে, তো ওইটার জন্য আমি আজকের আলোচনায় একটা বিশেষ জায়গার উপরে গুরুত্ব দিতে চাইবো। সেটা হচ্ছে এই যে ধরুন অ্যাঞ্জেল চাকমার ঘটনায় ধরুন না বা আরো ঘটনাবলিতে সমাজ জাগরণ। এই বছর কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কি, এবছর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তির হলো, এবং এই 100 বছর পূর্তি উপলক্ষে ওরা ডাক দিয়েছে সমাজ পরিবর্তনের। এবং এই সমাজ পরিবর্তনের দরকারটা কোথায়? কারণ আমাদের সরকার পরিচালনা যেই সরকারই থাকুক, ওরা আরো ভালো চালাতে পারবে যদি না ওদের কর্মচারী বলুন, জনগণ বলুন, সবাই সজাগ থাকে। তো ওই যত আমরা সজাগ থাকবো, তত ধরুন না আমাদের ভিতরে সামাজিক সদ্ভাব থাকবে। দেখুন ছোটখাটো ইস্যু নিয়ে ঝগড়া করে একটা ইয়ং একটা ছেলেকে মেরে ফেললো এরকম, তো এরকমের ঝগড়া আমরা পলিটিক্যাল রাইভালরিও দেখি। কিন্তু এগুলোর জন্য আমাদের দেশ যদি আরো এগিয়ে যেতে। অপরাজিত বাবু কিছু বলতে চাইছেন? আমি একটু থামাচ্ছি বিশ্বজিৎ চক্রবর্তীকে। বলুন। আপনি জেনজি নিয়ে যে কথাটা বললেন, সেই বিষয়ে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। জেনজি যে নেপালে যেটা হয়েছে জেনজি আন্দোলন, ঠিক সেটা নয়। ভারতবর্ষের চতুর্দিকে যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলোকে অস্থির করার জন্য আমেরিকা এবং চায়না বিগত বহু বছর থেকেই চেষ্টা করে আসছিল। আমেরিকার একজন লোকের নাম সবার সামনে এসছে, ডোনাল্ড লু বলে একজন লোক রয়েছেন। উনি আফগানিস্তানের ক্ষেত্রেও ছিলেন, উনি বাংলাদেশের ক্ষেত্রেও ছিলেন, উনি নেপালের ক্ষেত্রেও ছিলেন, উনি শ্রীলঙ্কার ক্ষেত্রেও ছিলেন। এই ডোনাল্ড লু ভদ্রলোকের মাধ্যমে আমেরিকা এই সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়াতেই যে সাম্রাজ্যবাদের যে তারা চালাতে চাইছিল, সেটার জন্য আমরা দেখেছি যে নেপাল থেকে শুরু করে শ্রীলঙ্কা আর বাংলাদেশ থেকে শুরু করে আফগানিস্তান, সব জায়গাতেই এই ধরনের একটা আন্দোলন, একটা কু, ইভেন তো মায়ানমারেও হয়েছে। মায়ানমারের সরকারকে, গণতান্ত্রিক সরকারকে ফেলে দিয়ে সেখানে যে কু করা হয়েছে সেটাও আমরা জানি। তো ভারতবর্ষকে অস্থির করার জন্য এই পুরো চক্রটা যে বিদেশি শক্তিগুলো দীর্ঘদিন থেকে কাজ করে আসছে, সেটারই প্রতিফলন হচ্ছে নেপাল।
এবং কি নেপালে যখন 2008 ইংরেজিতে যে নেপালের রাজ পরিবারকে হত্যা করা হয়েছিল, তখনও আমি বলেছিলাম এই বিষয়টি নিয়ে যে নেপাল হচ্ছে ভারতের বন্ধু রাষ্ট্র এবং পরিবারের মতো। নেপাল থেকে ভারতে আসার জন্য সেরকম কোনো বর্ডার নেই আমাদের যেখানে চেকিং হয়। তো সেই জন্য আমি তখনও বলেছিলাম যে চায়না নেপালকে ধীরে ধীরে গ্রাস করছে, এটা ভারতবর্ষের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং আগামী দিনে এটা আমাদের ফল ভুগতে হবে। সেটা আমরা দেখলাম এই যে আন্দোলনগুলো হয়েছে সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে ভারতের পার্শ্ববর্তী যে দেশগুলো, সেখানে এইগুলো করা হচ্ছে। একদম। আর ফিরে দেখা 2025 আপনারা দেখছেন বিভিন্ন ঘটনা ইনসিডেন্টস নিয়ে আমরা আলোচনা করছি এবং পুরো রিকালেকশন বলা যেতে পারে। আর এরই মধ্যে ভারতবর্ষ বা পৃথিবী যেখানে একটা রেকর্ড গড়ে, এই রেকর্ড কোনো শুভ রেকর্ডও নয়, কারণ যেখানে শবযাত্রায় ফোর্থ লার্জেস্ট শবযাত্রা বলা যাচ্ছে জুবিন গার্গের নামে। আমরা জানি যে এর আগে মাইকেল জ্যাকসন তার যখন মৃত্যু হয়েছিল, এত সংখ্যক মানুষ একসঙ্গে নিজের ইচ্ছায় বেরিয়ে এসেছিলেন এবং তারপর সে রেকর্ড গড়লেন জুবিন গার্গ। জুবিন গার্গ অসমের প্রাণের শিল্পী। তিনি একজন শিল্পী শুধু নন, তিনি এমন একজন ব্যক্তিত্ব বা এমন এক মানুষ ছিলেন যিনি সবসময় অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। প্রত্যেক দিন তিনি বহু মানুষকে সাহায্য করতেন, সে পড়াশোনার ক্ষেত্রে হোক, সে স্বাস্থ্যের ক্ষেত্রে হোক। কিন্তু সেই জুবিন গার্গ 52 বছর বয়সে এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন আমাদের ছেড়ে, আমরা কখনোই ভাবিনি। 18 নভেম্বর তার জন্মদিন ছিল কয়েকদিন আগে, কিন্তু সেই জন্মদিনে জুবিন গার্গ আমাদের মধ্যে ছিলেন না। আমরা যদি দেখি 19 সেপ্টেম্বর, অর্থাৎ ঠিক বিশ্বকর্মা পুজোর দুদিন পরই হঠাৎ আমরা জানতে পারি যে প্রথমে শোনা যায় স্কিউবা ডাইভিং করে তার মৃত্যু। পরবর্তীতে যা খবর উঠে আসে এবং এখনও যা তদন্ত চলছে সে নিয়ে আমরা গেলাম না, তবে বাংলা হোক, অসমিয়া হোক, বিভিন্ন ভাষার মানুষের জন্য তিনি যা দিয়ে গেছেন তা কিন্তু পরবর্তীতে এরকম কোনো শিল্পী এসে আমাদের জন্য দিতে পারবেন এখনো কিন্তু কেউ মনে করছেন না। আমি বিশ্বদীপ ভট্টাচার্যর কাছে যাব। একজন সমাজকর্মী বা সমাজসেবক হিসেবে জুবিন গার্গ বা জুবিন দা তিনিও কিন্তু যেভাবে একাধারে সমাজসেবক এবং শিল্পী, সকলের প্রাণের মানুষ, তাকে আমরা হারালাম। অসমবাসী, গোটা ভারতবাসী তাকে হারালো। এই হারানোটা কিন্তু 2025 সালে সবচেয়ে বড় হারানো আমাদের বলা যেতে পারে। সত্যি স্বর্ণালী, এটা বড় মর্মান্তিক। জুবিন গার্গ, যাকে আমরা এত বড় গায়ক, কম্পোজার, মিউজিশিয়ান, এত কম বয়সে এত অবহেলায় ওরা প্রথম বুঝতে পারেনি। আজকে অসম, ভারতবর্ষ তথা বিশ্ব দেখলো যে এত বড় মানুষ, একজন যে 38,000 গান কম্পোজ করেছেন, মিউজিক, এত কিছু করার পরও ওনার যে আজকে হঠাৎ মর্মান্তিক একটা মৃত্যু হলো, এটা সবার কাছে দুঃখজনক। এবং সবচেয়ে বড় কথা হলো স্বর্ণালী, এই জুবিন গার্গকে আমরা মানুষ চিনতে পেরেছে, কিন্তু কিছু মানুষ অবহেলা করে আজকে এত কিছু, ওনার ডক্টরস সবাই বারবার বলেছেন যে ওকে, যাতে ওনার কিছু হেলথের প্রবলেম ছিল, সাইকোলজিক্যাল, সাইকেট্রিক, হয়তো কিছুটা তো হয়। এত বড় গান করেছেন এত বিশ্বে, যেখানে ওনার ফিউনারেল প্রসেশনে মাইকেল জ্যাকসন পরেই ওনাকে ধরা হচ্ছে। সেই জায়গায় দেখে আজকে মানুষ আশ্চর্য হচ্ছে যে আমরা ওকে চিনতে পারিনি। এত বড় মিউজিশিয়ান এই জুবিন গার্গকে অবহেলা করা কেন হলো? এটাই আমার বড় দুঃখ, যে আমরা তো মানুষ, আমরা পৃথিবীর সবচেয়ে, আমরা যেটা বলি যে ভগবানের সবচেয়ে বেস্ট ক্রিয়েশন আমরা হিউম্যান বিং, তবে কেন এইভাবে ওনার যারা সবসময় ওনাকে পাহারা দিচ্ছে, ডাক্তারের সাজেশন সব কিছু দেখেও কেন অবহেলা করলে? এটাই আমার কোশ্চেন্স। কেন অবহেলার শিকার হলেন উনি, যার জন্য এত কম বয়সে জুবিনদা আমাদের থেকে চলে গেলেন? আর এরকম একজন আসাম কেন, ভারত কেন, সমস্ত বিশ্বে একটা এরকম একজন কম্পোজার, মিউজিশিয়ান এবং সব কিছু। আপনি দেখুন, অ্যাকচুয়ালি প্রতিটা গান ক্লাসিক্যাল, হার্ট থ্রোবিং জুবিন গার্গ, যেখানে ক্লাসিক্যাল হোক, রক স্টার হোক, স্টেজ পারফরমেন্স হোক, ওনার কোনো জায়গাতে প্রতিটা ভাষায়, ভারতবর্ষের অনেক ভাষায় উনি গান গেয়েছেন, প্রতিটা গানই একুরেট। এবং বাংলার তো উনি নিজেই বলতেন, আমি আধা বাঙালি আধা অসমিয়া। উনি করিমগঞ্জের শহরে উনি ছিলেন,
উনি ওখানে পড়াশোনা করেছেন, ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। তো তুরাই ওনার জন্ম হয়েছে। তারপরে আস্তে আস্তে অসমের বিটিএডি এরিয়ায় পড়াশোনা মেট্রিক দিয়েছিলেন। এই জুবিন গার্গ, আমরা সত্যি মর্মান্তিক আঘাত পেয়েছি, এটার জন্য আমরা দুঃখিত এবং আমাদেরকে অনেক সচেতন হতে হবে স্বর্ণালী, যেন আরো এরকম ঘটনা যাতে না ঘটে। একদম একদম। যেহেতু গার্গী চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমি গার্গী ম্যামের কাছেও যাব। বাংলার জন্য কিন্তু যথেষ্ট করে গেছেন জুবিন গার্গ, কিন্তু আমরা যদি দেখি যেখানে জিৎ গাঙ্গুলি হোক, যেখানে আমরা যদি দেখি যে দেব, তার পাশাপাশি সোহম, অন্যান্য যারা অ্যাক্টররা রয়েছেন, তাদেরও কিন্তু ক্যারিয়ার এই জুবিন গার্গের গান দিয়ে শুরু করে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে বাংলা কি এনাফ করতে পেরেছে জুবিন গার্গের জন্য? তার মৃত্যুর পরেও আমরা দেখেছি অনেক দেরিতে এসেছেন টলিউডের স্টার বা টলিউডের যারা সঙ্গীত শিল্পীরা রয়েছেন তারা। আপনি কি মনে করেন জুবিন গার্গের গান শুনতেন কি ভালো লাগতো? আমরা শুনবই, শুধু বাংলা কেন, উনি সব রকম ল্যাঙ্গুয়েজে গান গেয়েছেন, যথেষ্ট ফেমাস ছিলেন উনি। সেক্ষেত্রে হ্যাঁ, আমরা বলতে পারি যে উনি আসামে যে জনপ্রিয়তাটা পেয়েছিলেন, বাংলাতেও হয়তো অতটা না পেলেও উনি অনেকটাই পেয়েছেন। এখানে আমরা অনেকেই আছি যারা জুবিন গার্গের গান মুখে মুখে গাই, প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু ক্ষেত্রে ওনার গানের সঙ্গে নিজেদের মেমোরিজ মনে করতে পারি, জানতে পারি, আমরা মেলাতে পারি। সেই আমরা নিশ্চয়ই ওনার মৃত্যুটাকে নর্মাল ভাবে আমরা কখনোই নিতে পারিনি। নিজেই ওখানকার চিফ মিনিস্টার নিজেই বলেছেন এটা একটা মার্ডার, উনি নর্মাল অ্যাক্সিডেন্ট হিসেবে জিনিসটাকে ভাবছেন না। সেই নিয়ে অনেক কেস চলছে এখনো, ভবিষ্যতে হয়তো ধরাও পড়বে আসল ঘটনাটা বা কে করেছে, অনেককেই আমরা সাসপেক্ট করে আছি এখন। একদম একদম। আমরা আলোচনায় যাব। আমরা এবার একটু অন্য টপিকে চলে যাই, যেখানে জুবিন গার্গ নিয়ে তো আলোচনা হচ্ছিলই। আমরা প্রাণের শিল্পীকে হারিয়েছি, আর এই হারানোটা কারোর সঙ্গে তুলনা হয় না, কিন্তু আরো বেশ কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে। আমরা যদি দেখি বিমান বিপর্যয়ে এবছর আরো একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে যায় আহমেদাবাদে, যেখানে যে বিমান দুর্ঘটনা ঘটে গোটা দেশ কিন্তু সেই ঘটনার শোকার্ত হয়ে পড়ে। 2025 সালের ঠিক 12ই জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার পরই দুর্ঘটনাগ্রস্ত হয় এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় 229 জন যাত্রী সেখানেই ঘটনাস্থলেই মারা যান। বিমানটিতে 12 জন ক্রু সদস্য সহ 230 জন যাত্রী ছিলেন এবং নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আবারও কিন্তু মধ্য ডিসেম্বর একের পর এক বিমান বাতিল ইন্ডিগোর, যার জেরে যাত্রী ভোগান্তি চরমে। আকাশ ছোঁয়া টিকিটের দাম আসরে কেন্দ্র কড়া বার্তা দিয়েছে ডিজিসিএ। আমরা এই নিয়ে আলোচনা করব। সংযুক্তা সরকার আমাদের সঙ্গে রয়েছেন, বিশিষ্ট সমাজকর্মী। সংযুক্তা দিয়ে আপনাকে নিউজ লাইভ বাংলার আজকের এই অনুষ্ঠান ফিরে দেখা 2025-এ স্বাগত। এবং এই যে বিমান বিপর্যয়গুলো ঘটে গেল 2025-এ এবং এখনো ইন্ডিগো ফ্লাইটে যে চড়া দামে টিকিট বিক্রি হচ্ছে, বেশ কয়েকটা ঘটনা আমরা দেখেছি যে বিয়ে করতে যেতে চেয়েছিলেন তারা, এক নবদম্পতি, কিন্তু তাদেরকে অনলাইনেই সেই ঘটনা সেইভাবে তারা গেস্ট অ্যাটেন্ড করছেন। এবং যে বিমান বিপর্যয় ঘটে গেল, কোথাও কি মনে হয় যে এই ক্ষেত্রে 2026-এ কি পদক্ষেপ নেওয়া উচিত ভারতের তরফ থেকে? ভারতের তরফ থেকে ডিজিসিএ অলরেডি একটা যেটাকে বলবো একটা প্রাইস লিমিটকে যে প্রাইস হাইকটা যেটা হচ্ছিল সেটাকে লিমিটে রাখার জন্য অলরেডি একটা নোটিশ জারি করেছে। কিন্তু নোটিশ জারি করা আর সেটাকে কড়াভাবে ইমপ্লিমেন্ট করার মধ্যে অনেকটা পার্থক্য আছে। আমি বিগত 3 মাস ধরে আমাকে যাতায়াত করতেই হয়, আর আমাকে যেহেতু দেশের নানা প্রান্তে যেতে হয়, আমার কাছে ট্রেনটা একটা ভায়াবল অপশন নয়, কারণ আমি তো কাজের সূত্রে ঘুরি আর আমাকে অনেক এমার্জেন্সিতে ভীষণ শর্ট নোটিসে যাতায়াত করতে হয়। তার জন্য আমার কাছে প্লেনটা আমার কাছে ভীষণ দরকারি। এবার ঘটনা হচ্ছে যে বিগত নভেম্বর থেকে শুরু করে এখনো পর্যন্ত ডিসেম্বরে, আমি এখন কলকাতায় রয়েছে, আমি কলকাতায় এসেছি 2-3 দিন আগে পর্যন্ত, আমাকে এই হেকেলটা হতে হয়েছে। একদিকে হতে হয়েছে লেট হওয়ার জন্য। আমার এখনো মনে আছে, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমার কলিগ আমার আগে মুম্বাইয়ে যেতে চেয়েছিল, তাকে 6 ঘন্টা বসিয়ে রাখা হয় এয়ারপোর্টে
ইন্ডিগোর কর্মীদের কাছ থেকে কোনো রকম সহায়তা আমি আর কি বলবো, আমরা ধীরে ধীরে সমস্ত কিছু বাইরে এসেছে, হায়ারার্কিটা বুঝেছি। তাদের কাছেও করণীয় কিছু ছিল না, মানুষ ভীষণ রেগে গিয়ে তাদের উপর চোটপাট করেছে ঠিকই, কিন্তু তাদের কাছেও কোনো রকম মানে নোটিশ বা কোনো কিছুই ছিল না, তারাও অপারগ ছিল। আমরা যেই মুহূর্তে খবর পাচ্ছিলাম তারাও সেই মুহূর্তেই খবর পাচ্ছিল। কিন্তু যা হয়, সাধারণ মানুষ এত টাকা দিয়ে টিকিট কেটে, সামনে এখন বিয়ের মরশুম, এখন ঘুরতে যাওয়ার মরশুম, সমস্ত কিছু, সে 6-6.5 ঘন্টা এয়ারপোর্টে বসে তাকে ফিরে আসতে হয়। দেখুন, টিকিটের দামটা হয়তো পেয়ে যাব, আমাদের হয়তো স্কেজুলটাও আমরা বদলে নেব। যারা ভিডিও কলে অ্যাটেন্ড করেছে তারাও হয়তো ভিডিও কলে এইভাবে আমরা ভার্চুয়ালি সমস্ত কিছু অ্যাটেন্ড করে নেব। কিন্তু এই যে একটা দুর্ভোগ, এই যে কোন রকম নিয়মাবলী নেই, তারপরে 20,000 টাকা 25,000 টাকা দিয়ে আমাকে যদি এখন ব্যাঙ্গালোর থেকে কলকাতার ফ্লাইটের টিকিট কেটে আসতে হয়, আমি জানি না এটা মানে কি বলে বোঝাবো, কিন্তু মানুষ তাও করছে। এটা আমি জানি না এটা মনোপলি কিনা বা এটা আরো আমাদের এয়ারলাইন্স আসার দরকার কিনা, কারণ কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়েছে এত কিছু হয়ে যাওয়ার পর, এত এয়ারলাইন্স বন্ধ হয়ে যাওয়ার পর মানুষের কাছে একটা ভরসা হয়ে দাঁড়িয়েছে ইন্ডিগো, একটা ট্রাস্ট ফ্যাক্টর চলে এসেছে। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার পরে তো সেটা আরো বেশি বেড়েছে পরিস্থিতি। অবশ্যই। আমার মনে হয় যে, আমি জানি না, কালকেই আমি সরকারের থেকে তো এটা আশা করা যায় না যে একটা নতুন এয়ারলাইন্স আসবে বাজারে, তার জন্য অনেক লাইসেন্সের দরকার হয়, অনেক টেস্টিং এর দরকার হয়, অনেক কিছু দরকার হয়। তা আমি এটা সরকারের কাছ থেকে এরকম একটা ইমপ্র্যাকটিক্যাল কিছু আমি আশা করছি না। তবে আমি একটা আশা হয়তো করতে পারি 2026-এ, যে প্রাইস লিমিটটা যেটা রয়েছে, যেটা সরকার বেঁধে দিয়েছে কত কিলোমিটার থেকে কত কিলোমিটার পর্যন্ত কতটুকু শুধু চার্জ করা হবে, সেটা যদি একটু কড়াভাবে যদি সেটা তারা ইমপ্লিমেন্টটা করে। আর এই যে বিষয়টা আমরা যদি দেখি, আহমেদাবাদে যে বিমান বিপর্যয়টা ঘটলো, কি কারণ এর পেছনে থাকতে পারে? আপনি কি মনে করেন যে আদতে কি এই ইঞ্জিনেই গলদ ছিল, না এর পেছনে কোনো অন্য কারণ? দেখুন, আমি অনেক কিছুই বলতে পারি। আমি একটা কথা বলি, এয়ার ইন্ডিয়ার সাথে ভারতীয় মানুষদের না একটা ইমোশন রয়েছে। এয়ার ইন্ডিয়া যদি শুরুটা আপনারা দেখেন, সেখান থেকে একটা মানুষের একটা ইমোশন রয়েছে। তারপরে যখন সেটাকে টাটা কোম্পানি নিয়ে নেয়, আর রতন টাটার যে ইমেজটা রয়েছে, সেক্ষেত্রে মানুষ খুব একটা বেশি প্রশ্ন করেনি যখন এয়ার ইন্ডিয়া রিভাইভ করছিল। প্রথম দিকে সরকার দোনমনা করছিল যে এয়ার ইন্ডিয়াকে রিভাইভ করা হবে কিনা, তার নল কবজা সমস্ত কিছুই বিগড়ে রয়েছে, কে এত দায়িত্ব নেবে এত খরচা করে সেগুলোকে সারাই করার, ঠিকঠাক আছে কিনা। যাই হোক, রতন টাটা নিয়েছিলেন, তারপর থেকে নানাবিধ অভিযোগ আসতে শুরু করে, খাবার ভালো নয়, সিটের প্রবলেম, দেরিতে ছাড়ছে, টেকনিক্যাল ইস্যু হচ্ছে। এটা কিন্তু প্রথম থেকেই এসেছিল যে টেকনিক্যাল ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়া টাইমে ছাড়ছে না। আপনি যদি আমাকে এক কথায় জিজ্ঞাসা করতে চান সেই দুর্ঘটনাটা কিসের জন্য হয়েছে, আমি একটি কথাই বলবো, সেটা টেকনিক্যাল ত্রুটি ছিল। আমার ভীষণ অমানবিক লেগেছিল যখন পাইলটের উপর দোষটা দেওয়া হয়েছিল। আমার মনে হয় না, আমি যদি আজকে একটা পাইলট হই, আমাকে যদি বলা হয় যে টেকনিক্যাল ত্রুটি আছে, আমি জাস্ট সেটাকে লন্ডন পর্যন্ত উড়িয়ে নিয়ে যাওয়ার সাহস দেখাবো। আর সেক্ষেত্রে আমি মানে নিজে, মানে এটা একটা সুইসাইডাল, তাই না? তো আমি কিছুতেই বিশ্বাস করি না ওটা পাইলটের কোনো ত্রুটি ছিল। আমার মনে হয় পাইলটরা নিজেরাও জানতেন না, ওদের একটা রিস্ক নিতে হয়েছিল, চাকরি করেন, ওনাদের মনে সন্দেহ থাকতেও পারে, কিন্তু ওনারা না গেলে আর কে যাবে? আমার মনে হয় উনি পরিস্থিতির শিকার হয়েছিলেন। আর শুধু এয়ার ইন্ডিয়া বলে নয়, আজকাল যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন, এয়ারপোর্টে গেলে বেশিরভাগ ফ্লাইট ডিলেড হচ্ছে এটা বলে যে টেকনিক্যাল ত্রুটির জন্য, অপারেশনাল কিছু প্রবলেম হচ্ছে, কিছু ফল্টার দেখা দিচ্ছে, তাই লাস্ট মিনিটে 1 ঘন্টা 2 ঘন্টা করে চেঞ্জ হচ্ছে। আমি দেখুন, এত নিটিগ্রিটি, এত টেকনিক্যালিটি তো আমি জানি না প্লেনের, কিন্তু আমি বলবো যে কোথাও না কোথাও গিয়ে হয়তো আমরা একটা বিজনেসে নেমে পড়েছি। টাকা আসছে, রিলায়েবিলিটি বাড়ছে, সাধারণ মানুষ বা যাত্রীদের যে নিরাপত্তা, তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আর আগামীতে 2026-এ যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে, আমরা তারই প্রত্যাশা করছি। কিছু বলবেন পার্থ? অবশ্যই, আমি আশা করতেই পারি। আমি আসছি আপনার কাছে, পার্থদা কিছু বলবেন? আর সংযুক্তা যে কথাটা বললো, দেখুন এএফএলটি যেটা এয়ার ফ্লাইং লিমিট টাইম, যেটা ভারতবর্ষ হঠাৎ করে ইন্ডিয়ান গভর্নমেন্ট 10 ঘন্টায় নামিয়ে আসলো। দেখা গেছে যে ভারতবর্ষে যত ফ্লাইট আছে সেই তুলনায়
পাইলটের সংখ্যা এখনো কম। তো সেটা একটা ওয়ান অফ দ্য রিজন, যেটা টেকনিক্যাল বলে দেখানো হয়, আসলে পাইলটরা তৈরি থাকে না ফ্লাই করার জন্য এত পরিশ্রমের পর। আর যখন নিয়মটা আসলো তখন ইন্ডিগো এতটা সময় পায়নি, কারণ ভারতবর্ষের 70% উপর যেটা ফ্লাইং সেটা ইন্ডিগো একা দেখছে। তো আমি মনে করি যে ভারতবর্ষ এবারের যেটা সরকার, একটা বিমান কোম্পানি বলুন বা ইন্ডিগোর উপর নির্ভরশীলতাটা খুব তাড়াতাড়ি কমাতে হবে, অন্যান্যদেরকে সুযোগ দিতে হবে। এটা নয় যে ভারতবর্ষে বা আবার নতুন কোনো অর্গানাইজেশন বা কোনো কোম্পানি ইন্ডিগোর মতো ফ্লাই করাতে পারবে না, এরকম প্রচুর আছে, দে আর রেডি। কিন্তু আমরা ইন্ডিগোর প্রতি যেটা অতিরিক্ত নির্ভরতা সেটাকে কমাতে হবে। বেশ, তো দিস ইজ আই থিঙ্ক একদম। আমরা যাব এবার, আরো একজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, সায়ন বসাক, ক্রীড়া বিশেষজ্ঞ। সায়ন দা, আপনাকে নিউজ লাইভ বাংলার আজকের এই অনুষ্ঠান ফিরে দেখা 2025-এ স্বাগত জানাচ্ছি। এবার যেহেতু আমাদের আলোচনা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে, এবার যদি একটু খেলার দিকে যাই, 2025 সালে বিভিন্ন ধরনের ঘটনা আমরা ঘটতে দেখলাম, এবং একই সঙ্গে যদি বলি উইমেন ওয়ার্ল্ড কাপ, সেখানে সেই জায়গা, ওয়ার্ল্ড কাপের যে কাপ দখল করে নিল ভারত, এবং তারপর আমরা দেখেছি আরসিবির জয়, এবং সেই জয়ের পর যখন আমরা দেখলাম চিন্নাস্বামী স্টেডিয়াম, সেখানে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু। আর তারপর শেষমেশ মেসির কলকাতার ভ্রমণ বা সফর বলা যেতে পারে, সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলা আমরা দেখলাম। অন্যান্য জায়গায় যদি আমরা দেখি, আহমেদাবাদ হোক, মুম্বাই হোক, বেঙ্গালুরু হোক, সেখানে স্পষ্টভাবে সেখানে সুন্দর করে সমস্ত কিছু ম্যানেজ করা হয়েছিল, কিন্তু কলকাতার ক্ষেত্রেই কেন এমন হলো, আপনি কি মনে করেন? প্রথমত বলবো যে মানে মেসির যে ট্যুরটা, যেটা ওটা তো প্রকৃত কথায় মানে প্রত্যেকটা হেডলাইনে পরের দিন খবরের কাগজে বেরিয়ে গেছিল যে মেসি থেকে মেসি হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে কলকাতার ক্ষেত্রে তো মানে কলকাতার মানুষের ক্ষেত্রে যদি বলতে হয় যে সেখান থেকে সত্যি লজ্জাজনক একটি ঘটনা ঘটেছে। কারণ প্রত্যেকটা মানুষ যারা যারা গিয়েছিল, তারা শুধুমাত্র একটুখানির জন্য হলেও তাদের যে মানে আইডল বা তাদের যে ভগবান হিসেবে তারা দেখে, তাদের একটা ইচ্ছা ছিল যে মেসিকে একটুকুর জন্য দেখা, আর একটুখানির জন্য যদি দেখতে পাই, সেই জন্য এত টাকা দিয়ে। এবং যেখানে বলতে গেলে টিকিটের প্রাইস প্রায় 4,500 টাকা থেকে শুরু হয়েছিল, এবং একটা মধ্যবিত্ত বাঙালির ক্ষেত্রে সেটা মানে 4,500 টাকা হঠাৎ করে খরচা করাটা খুবই কঠিন ব্যাপার। কিন্তু তারপরেও যারা ফুটবল ফ্যান, তো তারা কিন্তু গিয়েছিল, এবং এই যে বিশৃঙ্খলাটা, সেইটা পুরোটাই বলতে গেলে যে যেটা আমরা প্রত্যেকেই জানি যে মানে মেসিকে চারদিক থেকে প্রায় 100 জনের মতো মানুষ ঘিরে রেখেছিল। তার মধ্যে বেশিরভাগই যদি বলতে হয় যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা তাদের যারা চেনাশোনা মানুষরা রয়েছে, এবং তার জন্য নিঃসন্দেহে সেই যে মেসিকে না দেখতে পাওয়ার যে আক্রোশটা, সেটা জনতার মধ্যে যেটা ছিল সেখান থেকে উগরে দেয় জনতা। এবং শেষমেশ যদি বলতে হয়, আলটিমেটলি ক্ষতি হচ্ছে আমাদেরই, কারণ আমরা পরবর্তী সময় দেখি যে জোয়ারতি ক্রীড়াঙ্গন, যেখানে একটা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম, সেটার ক্ষতি হলো। এখানে জনতা তাদের যে রাগ, তাদের যে আক্রোশ, সেটাকে তো উগরে দিয়েইছে। শুধুমাত্র কলকাতাতে এটা কেন হলো? কারণ আমি একজন কলকাতার বাসিন্দা হয়ে সেটা আমার কাছে একটা লজ্জাজনক যে একটা ইন্টারন্যাশনাল লেভেলে এই খবরটাও পৌঁছেছে, এবং আমাদের একটা যে মান, সেইটাও কিন্তু অনেকটাই তলানিতে গিয়ে ঠেকেছে। যেখানে হায়দ্রাবাদ, দিল্লি, বম্বে এবং ওদিকে হায়দ্রাবাদ, দিল্লি, বম্বে, তো এই যে তিনটে জায়গায় যে হলো, অন্যান্য জায়গাতেও কিন্তু খুব মানে সুষ্ঠুভাবে পরিষ্কারভাবে এটাকে আয়োজন করা হয়েছে। এবং যেই দিনকে ঘটনাটা ঘটলো 13ই ডিসেম্বর সকালবেলা কলকাতায়, সেই দিনকেই সন্ধ্যাবেলা কিন্তু আমরা দেখলাম যে হায়দ্রাবাদে খুব সুষ্ঠুভাবে আয়োজন করা হয়েছিল, এবং সেখানকার তেলেঙ্গানার যে মুখ্যমন্ত্রী তিনি ছিলেন, এবং পুরো আয়োজনটা সাকসেসফুলি করা হয়। মেসিকে বল পায়ে দেখা গিয়েছিল। তো এক প্রকার বলতে পারে যে ইভেন্ট ম্যানেজমেন্টটা তো খুবই বাজেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্টের উচিত ছিল, মানে আমি দুপক্ষেরই কথা বলবো, আমি এক পক্ষের বলবো না যে একদিকের দোষ আছে। ইভেন্ট যারা আয়োজন করেছিল তাদের উচিত ছিল যে একটিবার যদি তারা মেসিকে একটি গাড়ি করে মানে ঘুরিয়ে দিতে পারতো একবার পুরো জোয়ারতিটা, তাতেই প্রত্যেকটা মানুষ যারা তাকে দেখতে গিয়েছিলেন তাদের কিন্তু আশা কিন্তু সম্পূর্ণ হতো, এবং এই বিশৃঙ্খলাটা ঘটতো না, এত বড় ক্ষতিও হতো না। সেটা তো আছে। এবং সাথে অবশ্যই আমাদের
এই নজরটাও রাখতে হবে যে বেশ। রাগ আক্রোশ থাকছে, কিন্তু আমাদের নিজেদের সম্পত্তি ধ্বংস করা হয়। সায়নদা ধন্যবাদ, এবং একই সঙ্গে যারা অতিথিরা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাবো, এবং সবার জন্য 2026-এর শুভকামনা থাকছে, সবার নতুন বছরটা যেন ভালো কাটুক। তবে শেষমেশ আমি একটু স্টুডিওতে চলে আসি, আমাদের কাছে একদম সময় কম, 1 মিনিট সবার কাছে আসবো। আমাদের সঙ্গে জয়াদি রয়েছে। ওভারঅল একটা র্যাপ আপ যদি করেন, মানে 2025 নিয়ে আর কি বলা বাকি থেকে গেল? যেমন একটু আগে জুবিনদা নিয়ে কথা বলছিলেন, সেখানে আমার কতগুলো জিনিস মানে অলৌকিক লাগে ওনাকে নিয়ে। এই যে ওনার সঙ্গে বাঘের বাচ্চাও থাকতো, এটা শুনেছি, কাঁধে নিয়ে ঘুরতেন, মানে তারপরে সেই সাপ বক একটা ওনার পিঠে করে ঘুরতো। এগুলো না আগে ওনাকে নিয়ে এত ভাবতাম না, যখন ভাবি মনে হয় উনি কি সত্যি মানুষ ছিলেন না উনি একজন মানে ভগবানেরই রূপ ছিলেন। আর কতগুলো জিনিস আমার বলতে ভালো লাগছে, যেটা আমাদের আসাম গভর্নমেন্ট আমার যেটা করেছে, গৌহাটিটাকে এত সুন্দর করে মানে এত নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে, এত ফ্লাইওভার হচ্ছে, এটার জন্য অনেকেই আপত্তি করে, সেটা আমি বলতে চাইছি। কেননা অনেক সময় আমি শুনি লোকের মুখে যে হ্যাঁ এগুলো এত ফ্লাইওভার হচ্ছে, এত অসুবিধা হচ্ছে মানুষের, কিন্তু ফ্লাইওভারটার ভীষণ দরকার, আমি এই মঞ্চে থেকে বলতে চাইছি। কেননা প্রতিদিন এত গাড়ি বিক্রি হচ্ছে, সেই গাড়িগুলো যাবে কোথা দিয়ে যদি ফ্লাইওভারগুলো না হয়? আর এত সুন্দর সুন্দর আমাদের এখন সময় কাটানোর জায়গা হয়েছে, এতগুলো পার্ক, তারপরে এই যে শহীদ উদ্যানটা, এটার অনেক দরকার ছিল। বেশ, আমি শেষমেশ একটু বিশ্বদীপ দার কাছে আসবো, কিছু বলা থেকে গেল যদি চট জলদি একদম 1 মিনিটে। আমার বিগ অ্যাচিভমেন্ট একটা কথা বলছি, গুয়াহাটির যেটা এয়ারপোর্ট, যেটাতে একদম এত দারুণ এয়ারপোর্ট বানিয়েছেন, যেটা আমরা আগে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে যেতাম, হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে এসে যখন আমি গুয়াহাটি এয়ারপোর্টে আসতাম, আমার বড় দুঃখ হতো যে বর্ঝার আমাদের ইন্টারন্যাশনাল লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর যে এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা এত কনজেস্টেড, এত পুয়ার, এত দুঃখজনক ছিল। সেটা কিন্তু আমার মন থেকে আজকে আমি বড় খুশি, বড় আনন্দিত যে আজকে গুয়াহাটি এয়ারপোর্ট আজকে মোদিজির এবং আদানি এবং এত সুন্দর এয়ারপোর্ট হয়েছে, যেটা সমস্ত ভারতবর্ষ তাকিয়ে থাকবে আমাদের গুয়াহাটি এয়ারপোর্ট। আর তার সঙ্গে জ্যোতি বিষ্ণু যে প্রেক্ষাগৃহ, জ্যোতি বিষ্ণু প্রেক্ষা, অনেক কিছু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে উদ্বোধন করে গেলেন। 5000 ক্যাপাসিটি রয়েছে দর্শকের, এবং একটা নতুন মাইল ফলক। আমি শেষমেশ পার্থদা, আমি বলবো যে 2025, যেটা আমি আগেই বলেছিলাম যে ভারতবর্ষ বা আসামের জন্য অনেক পজিটিভ দিক, তার মাঝে কিছু বিক্ষিপ্ত দুঃখজনক ঘটনাও ঘটেছে। আর আরেকটা যেটা আমরা বলতে ভুলে গেছি, যে নামরূপ ফার্টিলাইজার, যেটা একটা নতুন করে যে আবার যে একটা সুন্দরভাবে তৈরি হয়েছে, এবং ইউরিয়া উৎপাদন, তার সঙ্গে আরেকটা কথা আমি কিন্তু জুড়তে চাই। ইউরিয়া দুটো কাজ, একটা হলো কৃষিক্ষেত্র আর একটা এক্সপ্লোসিভ। তো সেটা যাতে এক্সপ্লোসিভের জন্য ঠিক আছে, যেটা সরকারের কন্ট্রোল থাকে, কিন্তু কৃষি ক্ষেত্রে যাতে অপর্যাপ্ত, যে আমরা এখন যাতে ইউরিয়া প্রোডাকশন করব যা হাজার মেট্রিক টন, সেটা যাতে কৃষি ক্ষেত্রে মিসইউজ না হয়। বিকজ আই এম এন অ্যাক্টিভিস্ট, অর্গানিক, আই এম ওয়ার্কিং ফর অর্গানিক। তো আমি চাই যে ইউরিয়ার লিমিটেশনসটাও সেভাবে হোক, যেরকম পেয়ে গেলাম, সুস্বাস্থ্যভাবে এগ্রিকালচার সেক্টরে যাতে এটাকে। আরেকটা আমার শেষ রিকোয়েস্ট আছে, যেটা বলতে চাই, 2026-এ যাতে গুয়াহাটির সব ঘরে ঘরে জল পৌঁছে যায়, সেটা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ। নিউজ লাইভ থেকে আপনি অনেক কিছু করেছেন আসামের জন্য, আর এই একটা কাজ আপনি গুয়াহাটিবাসীকে আপনি করে দেখান বা উপহার করুন আগামী 2026-এ। আর কাজ তো চলছেই, কিন্তু কাজের সাথে সাথে স্পিডটা এমনভাবে হোক, প্রফেশনালি, যেভাবেই হোক, যাতে গুয়াহাটির মানুষ এই পানীয় জল বা জলের থেকে বহুত দরিদ্র পরিবার প্রচুর কষ্টে আছে। আপনার কাছে এটাই বিনীত। আমি শেষ করব, যারা ছিলেন আজকের অনুষ্ঠানে, গার্গী দি আপনাকেও ধন্যবাদ, সংযুক্তা দি আপনাকে ধন্যবাদ, সায়নদা ছিলেন, এবং তার পাশাপাশি বিশ্বদীপ ভট্টাচার্য, জয়ানাথ, পার্থপ্রতিম দা, সবাইকে ধন্যবাদ। অনুপ বসু ছিলেন, অভিজিৎ দেব ছিলেন, অব্রজিৎ চক্রবর্তী, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বীরেন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, এবং এতজন গেস্ট নিয়ে আজকের মতো এই শো করলাম, সত্যি ভালো লাগছে, এবং বিভিন্ন টপিকে আমরা আলোচনা করলাম। যদিও 1.5 ঘন্টায় পুরো বছরটাকে বলা সম্ভব নয়, তবে সবার জন্য শুভকামনা থাকছে 2026-এর। আপাতত ফিরে থাকা 2025 এখানে শেষ করছি।